দেখেন, আজকে আমরা পড়ব হচ্ছে এভিডেন্স অ্যাক্ট 1872। আজকে এভিডেন্স অ্যাক্টের প্রথম ক্লাস, সাক্ষ্য আইনের প্রথম ক্লাস। আজকে সাক্ষ্য আইনের যে বেসিক স্ট্রাকচার, যে গঠন, সাক্ষ্য আইনের গঠনটা দেখব। এবং তার পাশাপাশি আমরা সাক্ষ্য আইনে সর্বমোট 167টা সেকশন আছে। 167টা সেকশনের মধ্যে আজকে আমরা 10টা বা 11টা সেকশন দেখার চেষ্টা করব। কারণ এই সাক্ষ্য আইন যেহেতু পরীক্ষার মধ্যে আপনার বার কাউন্সিল পরীক্ষার মধ্যে আসবে 20 নম্বর বা 15 নম্বর, জুডিশিয়ারিতে আসবে প্রিলিমিনারিতে 3 নম্বর বা 4 নম্বর, আর লিখিত পরীক্ষায় আসবে আপনার 25 থেকে 30 নম্বর। সেক্ষেত্রে এই এভিডেন্স অ্যাক্টের প্রত্যেকটা বিষয় আপনার ভালোভাবে জানা থাকলে হয়তোবা আপনার জন্য সুবিধা হবে পরবর্তীতে। কোনো কিছু বাদ দিয়ে যাবেন। এই এভিডেন্স অ্যাক্টের প্রত্যেকটা সেকশন আমি পড়াবো, কিন্তু কোনটা থেকে প্রশ্ন আসবে ওইটা আমি বলে দিব। ওইটা ভালো করে বাসার মধ্যে পড়বেন, অথবা যদি সম্ভব হয় তাহলে প্রত্যেকটা সেকশনই পড়ার চেষ্টা করবেন। কোনো সেকশন বাদ দিবেন না। যেগুলো বাদ দিবেন সেগুলো হচ্ছে গিয়ে আপনার বড় বড় আইন যেগুলো আছে, যেগুলো পড়তে সমস্যা, বা ছোট আইন, স্পেশাল ল যেগুলো, ওইগুলো থেকে বাদ দিবেন। কিন্তু এই সাক্ষ্য আইন একটা সেকশনও বাদ দিবেন না। এখানে প্রত্যেকটা সেকশন পড়বেন এবং প্রত্যেকটা সেকশন থেকে পরীক্ষার মধ্যে আপনাকে প্রশ্ন উত্তর করতে হবে। কোনো সেকশন যদি আপনার না পড়া থাকে তাহলে কিন্তু আপনি একটা কোশ্চেন আপনার ছুটে যাইতে পারে। সেক্ষেত্রে আপনার কোশ্চেন যাতে না ছুটে যায়, প্রত্যেকটা সেকশনে আপনাকে ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করতে হবে। আচ্ছা দেখেন, প্রথমে আমরা সাক্ষ্য আইনের ইতিহাস, সাক্ষ্য আইনের যে হিস্ট্রি, এটা একটু পড়ার চেষ্টা করব। তারপরে আমরা সেকশনে আইনের যে বেসিক স্ট্রাকচার, বা আইনের বেসিক স্ট্রাকচার বলতে আইনের যে গঠন, সেই স্ট্রাকচারটা মনে রাখবো। তারপরে আমরা মূল সেকশনে যাব পড়ার জন্য। খেয়াল করেন, এই সাক্ষ্য আইনের বেসিক কিছু ইনফরমেশন আপনাকে মনে রাখতে হবে। বেসিক ইনফরমেশনের মধ্যে প্রথমে আপনাকে যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে সাক্ষ্য আইনের খসড়া। সাক্ষ্য আইনের খসড়া বা ড্রাফট সর্বপ্রথম কত সালে প্রস্তুত করা হয়? সেটা হচ্ছে 1868 সালে। 1868 সালে সর্বপ্রথম সাক্ষ্য আইনের খসড়া প্রস্তুত করা হয়। সাক্ষ্য আইনের খসড়া প্রস্তুত করে কে? সাক্ষ্য আইনের খসড়া প্রস্তুত করে হচ্ছে স্যার হেনরি সামার মেইন। স্যার হেনরি সামার মেইন তিনি 1868 সালে সর্বপ্রথম সাক্ষ্য আইনের খসড়া প্রস্তুত করে। এখানে যদি আমি একটু বিষয় আপনাদেরকে বলার চেষ্টা করি, এখানে অতিরিক্ত যে কথাগুলো মনে রাখবেন তা হচ্ছে, ভারতীয় উপমহাদেশে যখন ব্রিটিশরা শাসন করা শুরু করে, ওই ব্রিটিশ শাসন আমলে ব্রিটিশরা তাদের যে আইন, তাদের যে বিচার ব্যবস্থা, সেটা ভারতীয় উপমহাদেশে প্রয়োগ করার জন্য, ভারতীয় উপমহাদেশে অ্যাপ্লাই করার জন্য তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করে। তারা বিভিন্নভাবে ভারতীয় উপমহাদেশে তাদের শাসন কায়েম করার জন্য বা টিকিয়ে রাখার জন্য তারা তাদের যে আইন, সেই আইনগুলো আপনার এই ভারতীয় উপমহাদেশে তারা এনফোর্স করার চেষ্টা করে, বলবৎযোগ্য করার চেষ্টা করে। এই যে স্যার হেনরি সামার মেইন, তিনি যে সাক্ষ্য আইন প্রণয়ন করেন বা প্রণয়নের জন্য খসড়া ড্রাফট করেন 1868 সালে, সেই সাক্ষ্য আইনের ড্রাফট বা খসড়া সেটা কিন্তু আপনার পরবর্তীতে আর এই ভারতীয় উপমহাদেশে অ্যাডাপ্ট করা হয়নি, অর্থাৎ সেটা ভারতীয় উপমহাদেশের জন্য প্রযোজ্য ছিল না। আমরা জানি যে ভারতীয় উপমহাদেশে আর্যরা আসার পরে মুঘলরা আসে। মুঘলরা আসার পরে এইভাবে আপনার এখানে বিভিন্ন আফগান, মুঘল, তুর্কি, তারপর আপনার আর্য, হ্যাঁ, এই বিভিন্ন জাতিগোষ্ঠী ভারতীয় উপমহাদেশে আসে। এবং ভারতীয় উপমহাদেশে তারা আপনার যখন মুঘলরা আসে তখন তারা মুসলিম ধর্মের ওপর মুসলিমদের যে শাসন সেটা বাস্তবায়ন করার চেষ্টা করে। যখন আর্য অনার্যরা ছিল, তারা আপনার বৈদিক আইন বা হিন্দুদের যে আইন, সেই আইনগুলো বা অন্যান্য ধর্মাবলম্বীর যে আইন, সেই আইনগুলো বাস্তবায়ন করার চেষ্টা করে। সেক্ষেত্রে আপনি দেখবেন যে ভারতীয় উপমহাদেশে এই এভিডেন্স অ্যাক্ট, সাক্ষ্য আইন আসার পূর্বে
সাধারণত যার যার ধর্মীয় যে বিধান ছিল, ধর্মীয় আইন অনুযায়ী ধর্মীয় যে বিধান ছিল সেগুলো হচ্ছে বাস্তবায়ন করা হতো। ধর্মীয় আইন অনুযায়ী হচ্ছে আপনার সবকিছু নিয়ন্ত্রণ করা হতো। এখানে সাক্ষ্য গ্রহণ বিচারের ক্ষেত্রে সবকিছু কাজী, তারপর হচ্ছে আপনার অন্যান্য বিষয়গুলো হচ্ছে ধর্মের আলোকে সবকিছু নির্ধারণ করা হতো। কিন্তু ব্রিটিশরা চাইছে যে ধর্মটাকে বাদ দিয়ে তারা তাদের নিজস্ব যে আইন সেটা প্রণয়ন করার জন্য বা সেটা বাস্তবায়ন করার জন্য। আপনি মনে রাখবেন ভারতীয় উপমহাদেশে 4টা আইন কমিশন ছিল ওই সময়। যখন ব্রিটিশরা ছিল তখন 4টা আইন কমিশন ছিল, 4। এই 4টি আইন কমিশনের মধ্যে আপনি দেখবেন যে তারা এই আইন কমিশন হচ্ছে সুপারিশ করতো যে আইন প্রণয়ন করার জন্য। তার মধ্যে তৃতীয় আইন কমিশন হচ্ছে সর্বপ্রথম এই এভিডেন্স অ্যাক্ট প্রণয়ন করার জন্য স্যার হেনরি সামারমেনকে হচ্ছে আপনার করে মানে দায়িত্ব দেওয়া হয়। তৃতীয় আইন কমিশন কিছু সুপারিশ করে, ওই সুপারিশের উপরে ভিত্তি করে আপনার হচ্ছে এই খসড়া আইন প্রণয়ন করার জন্য দায়িত্ব দেওয়া হয় হেনরি সামারমেনকে। সেক্ষেত্রে আপনি মনে রাখবেন তৃতীয় আইন কমিশন 1861 সালে তৃতীয় আইন কমিশন যে রিকমেন্ডেশন দেয়, সেই রিকমেন্ডেশন বাস্তবায়ন করার জন্য হেনরি সামারমেন সাক্ষ্য আইনের একটা খসড়া প্রণয়ন করে 1868 সালে। এই হেনরি সামারমেন যে 1868 সালের যে খসড়া প্রণয়ন করে তাতে ছিল হচ্ছে আপনার 39টি ক্লজ ছিল, 39 ক্লজ, অর্থাৎ 39টি ক্লজ ছিল এই হেনরি সামারমেন যে খসড়াটা ড্রাফট করে সেখানে। কিন্তু আপনি লক্ষ্য করবেন যে যখন এই আইনটা অ্যাপ্রুভালের জন্য যখন হচ্ছে আপনার সিলেকশন কমিটিতে পাঠানো হয়, অর্থাৎ সিলেক্টেড যে কমিটি আছে, এই কমিটিতে যখন লেজিসলেটিভ কাউন্সিলে উপস্থাপন করার জন্য সিলেক্ট কমিটিতে প্রেরণ করা হয়েছিল, তখন হচ্ছে যারা আইন প্রণয়নের জন্য যারা অ্যাপ্রুভাল করবে, ওই সিলেকশন কমিটি দেখলো যে হেনরি সামারমেন যে 39টা ক্লোজের যে সাক্ষ্য আইন প্রণয়ন করছে সেটা ভারতীয় উপমহাদেশের জন্য উপযুক্ত না, এবং উপযুক্ত না হওয়ার কারণে তার এই যে খসড়া সেটা ভারতীয় উপমহাদেশে অ্যাডাপ্ট করা হয়নি। অর্থাৎ এখান থেকে আপনি যে 4টা তথ্য মনে রাখবেন, 1 নম্বরে হচ্ছে যে তথ্যটা মনে রাখবেন সেটা হচ্ছে সাক্ষ্য আইনের খসড়া প্রণয়ন করে, প্রথম খসড়া প্রণয়ন করে কে? স্যার হেনরি সামারমেন। স্যার হেনরি সামারমেন কত সালে প্রথম খসড়া প্রণয়ন করে? 1868 সালে। স্যার হেনরি সামারমেন কিসের, অর্থাৎ মানে হচ্ছে আপনার যে কোন কমিশনের সুপারিশের উপর ভিত্তি করে এই খসড়া প্রণয়নের জন্য প্রস্তুতি গ্রহণ করে বা উদ্যোগ গ্রহণ করে বা খসড়া প্রণয়ন করে? সেটা হচ্ছে ভারতীয় উপমহাদেশের তৃতীয় আইন কমিশনের সুপারিশের ভিত্তিতে তিনি এই খসড়া প্রণয়নের জন্য প্রস্তুত হন বা উদ্যোগ গ্রহণ করেন। তৃতীয় আইন কমিশন কত সালে সুপারিশ করে? সেটা হচ্ছে তৃতীয় আইন কমিশন 1861 সালে সুপারিশ করে। অর্থাৎ 1861 সালের তৃতীয় আইন কমিশনের সুপারিশের উপর ভিত্তি করে সর্বপ্রথম 1868 সালে স্যার হেনরি সামারমেন সাক্ষ্য আইনের খসড়া প্রণয়ন করে। আশা করি 1 নম্বর প্রশ্নটা আপনাদের ক্লিয়ার। 1 নম্বর প্রশ্নটা আপনারা অন্ততপক্ষে পরীক্ষার মধ্যে যদি আসে যে সাক্ষ্য আইনের প্রথম খসড়া হচ্ছে প্রণয়ন করে কে, আপনারা আনসার করতে পারবেন স্যার হেনরি সামারমেন। যদি তারপরেও আপনাকে প্রশ্ন করে এটা কত সালে স্যার হেনরি সামারমেন খসড়া প্রস্তুত করেন, বলবেন 1868 সালে। তারপরেও যদি প্রশ্ন আসে যে কোন আইন কমিশন সাক্ষ্য আইন প্রণয়নের জন্য সর্বপ্রথম সাক্ষ্য আইন প্রণয়ন করার জন্য কোন আইন কমিশন সুপারিশ করে, সেটা হচ্ছে তৃতীয় আইন কমিশন। আচ্ছা, তার পরবর্তীতে যখন 1868 সালের এই সাক্ষ্য আইনের খসড়া যখন সিলেকশন কমিটি থেকে বাদ দেওয়া হয়, ভারতীয় উপমহাদেশের জন্য অনুপযুক্ত ঘোষণা করে, তার পরবর্তীতে 1872 সালের যে আইন, এই 1872 সালের আইনের খসড়া প্রণয়ন করার দায়িত্ব দেওয়া হয় স্যার জেমস ফিটজেমস স্টেফেনকে। 1871 সালে
এই সাক্ষ্য আইনের খসড়া প্রণয়ন করার জন্য দায়িত্ব দেওয়া হয়। বর্তমানে যে প্রচলিত সাক্ষ্য আইন 1872 সালের যে 1 নং আইন, সেই আইনটির খসড়া প্রণয়ন করার জন্য দায়িত্ব দেওয়া হয় স্যার জেমস ফিটজ জেমস স্টেফেনকে। তিনি 1871 সালে খসড়া প্রণয়ন করে তিনি এটা সিলেকশনের জন্য উপস্থাপন করেন এবং এটা ওই সিলেকশন কমিটি বা হচ্ছে লেজিসলেটিভ কাউন্সিলের উপস্থাপনের লেজিসলেটিভ কাউন্সিল থেকে 1872 সালের 1 নং আইন হিসেবে সেটা পাশ হয়, যেটা বর্তমানে আমরা দেখব বা পড়ব। তাহলে বর্তমানের যে আইন সেটা হচ্ছে 1872 সালের 1 নম্বর আইন। 1872 সালের 1 নম্বর আইন হচ্ছে আমরা বর্তমানে যে প্রচলিত আইন, সেই আইন। এখন এটা পার্লামেন্ট লেজিসলেটিভ কাউন্সিলে কখন এটা পাঠানো হয় বা কখন পাস হয়? লেজিসলেটিভ কাউন্সিলে এটা পাস হয়ে হচ্ছে আপনার এখানে দেখেন যে 1872 সালের 15 মার্চ, অর্থাৎ 1872 সালের 15ই মার্চ লেজিসলেটিভ কাউন্সিলে বা পার্লামেন্টে এটা 1 নং আইন হিসেবে পাস হয়। খেয়াল করেন, দুইটা তথ্যই মনে রাখবেন। 1872 সালের লেজিসলেটিভ কাউন্সিলে 1 নং আইন হিসেবে এটা পাস হয়। তারপরে খেয়াল করবেন এটা কেন তৈরি করা হয়, এই আইনটি কেন তৈরি করা হয়। কারণ পূর্বের যে আইনগুলো ছিল সেই আইনগুলোর সাথে রিলেটেড যে আইনগুলো, অর্থাৎ আমরা আগে দেখি যে হিন্দু আইন, মুসলিম আইন, বৌদ্ধ আইন, খ্রিস্টান আইন, তারপরে ব্রিটিশদের যে নিজস্ব নিয়ম বা রুল, ওই সবগুলো এভিডেন্স অ্যাক্টের যে নিয়ম, সেই নিয়মগুলোকে একসাথে করে একত্রীকরণ, সংজ্ঞাদান ও সংশোধন করা সমীচীন হয়ে পড়ার কারণে বা যুক্তিযুক্ত হওয়ার কারণে বর্তমান আইনটি প্রণয়ন করা হয়। অর্থাৎ পূর্বের যে আইনগুলো ছিল ওই আইনগুলোর সাথে সম্পর্কিত যেগুলো, ওইগুলো একত্রীকরণ, সংজ্ঞাদান এবং সংশোধনে 3টা বিষয় মনে রাখবেন: একত্রীকরণ, সংজ্ঞাদান এবং সংশোধন। অর্থাৎ কোডিফিকেশন, ডিফাইন এবং হচ্ছে আপনার অ্যামেন্ডমেন্ট করা জরুরি, অ্যামেন্ডমেন্ট। হ্যাঁ, এই 3টা বিষয় করা জরুরি হয়ে পড়ার কারণে, যুক্তিযুক্ত হওয়ার কারণে বর্তমানের যে আইন, সে আইনটি প্রণয়ন করা হয়। বর্তমান সাক্ষ্য আইনে কয়টি ভাগ আছে, কয়টি পার্ট আছে? বর্তমান সাক্ষ্য আইনে কয়টি পার্ট? মনে রাখবেন, বর্তমান সাক্ষ্য আইনে পার্ট হচ্ছে সর্বমোট 3টি। বর্তমান সাক্ষ্য আইনে পার্ট আছে 3টি। প্রথম পার্টে কি আছে? প্রথম পার্টে আছে হচ্ছে আপনার দেখেন রেলিভেন্সি অফ ফ্যাক্টস। প্রথম পার্টে আছে হচ্ছে রেলিভেন্সি অফ ফ্যাক্টস, এটা হচ্ছে প্রথম পার্ট। প্রাসঙ্গিক ঘটনা, প্রাসঙ্গিক ঘটনা হচ্ছে প্রথম পার্টে আছে। দ্বিতীয় পার্ট অন প্রুফ, প্রমাণের বিষয়গুলো হচ্ছে দ্বিতীয় পার্টে আছে। আর তৃতীয় পার্টে আছে হচ্ছে প্রোডাকশন অ্যান্ড ইফেক্ট অফ ডকুমেন্ট, প্রোডাকশন অ্যান্ড ইফেক্ট অফ ডকুমেন্ট। অর্থাৎ এই সাক্ষ্য আইনে ভাগ আছে মোট 3টা। প্রথম পার্টে আছে হচ্ছে রেলিভেন্সি অফ ফ্যাক্টস, দ্বিতীয় পার্টে আছে হচ্ছে অন প্রুফ, আর তৃতীয় পার্টে আছে হচ্ছে প্রোডাকশন অ্যান্ড ইফেক্ট অফ ডকুমেন্টস। আমি পড়ানোর সময় যে পড়াটা মনে রাখতে বলবো, যে এটা অবশ্যই মনে রাখবেন, সেই বিষয়টা যাতে কোনোভাবেই আপনার ভুল না হয় এটা মাথায় রাখবেন, তাহলেই হবে। এখানে যে বিষয়গুলো আছে এগুলোর মধ্যে যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনার সবগুলো পরীক্ষার মধ্যে অবশ্যই কমন পড়বে। সাক্ষ্য আইনে মোট অধ্যায় আছে কয়টি? সাক্ষ্য আইনে মোট অধ্যায় আছে 11টি, মনে রাখবেন। সাক্ষ্য আইনে মোট অধ্যায় আছে 11টি। এসআর অ্যাক্টে মোট অধ্যায় ছিল 10টি। সাক্ষ্য আইনে মোট পার্ট আছে 3টি। এসআর অ্যাক্টে মোট পার্ট ছিল 3টি। অর্থাৎ পার্টের সংখ্যা ঠিক আছে, অধ্যায়ের সংখ্যা সাক্ষ্য আইনে একটা বেশি আছে। স্পেসিফিক রিলিফ অ্যাক্টে মোট ধারা ছিল 57টি, আর এভিডেন্স অ্যাক্টে মোট ধারা আছে 167টি। এভিডেন্স অ্যাক্টে মোট ধারা আছে 167টি। এবার আমরা দেখব যে 11টা অধ্যায়, 167টা সেকশন, কোন অধ্যায়ে কয়টা সেকশন আছে এটা দেখব। কোন অধ্যায়ে কয়টা সেকশন আছে এটা দেখব। দেখেন এখানে কোন অধ্যায়ে কয়টি ধারা আছে। তার মধ্যে প্রথম অধ্যায়
প্রথম অধ্যায়ে ধারা আছে 4টি। প্রথম অধ্যায়ে ধারা আছে কয়টি? 4টি। তারপরে দেখেন দ্বিতীয় অধ্যায় রেলিভেন্সি অফ ফ্যাক্ট। দ্বিতীয় অধ্যায়ে ধারা আছে কয়টি? 51টি। দ্বিতীয় অধ্যায়ে ধারা আছে 51টি। তৃতীয় অধ্যায়ে ধারা আছে কয়টি? তৃতীয় অধ্যায়ে ধারা আছে 3টি। চতুর্থ অধ্যায়ে ধারা আছে কয়টি? খেয়াল করেন, চতুর্থ অধ্যায়ে ধারা আছে মাত্র 2টি। পঞ্চম অধ্যায়ে কয়টি ধারা আছে? পঞ্চম অধ্যায়ে ধারা আছে মোট 30টি। ষষ্ঠ অধ্যায়ে কয়টি আছে ধারা? ষষ্ঠ অধ্যায়ে আছে 10টি। ষষ্ঠ অধ্যায়ে ধারা আছে মোট 10টি। সপ্তম অধ্যায়ে কয়টি ধারা আছে? সপ্তম অধ্যায়ে ধারা আছে 14টি। অষ্টম অধ্যায়ে 3টি। চতুর্থ অধ্যায়ে ছিল 2টি, অষ্টম অধ্যায়ে আছে হচ্ছে 3টি। নবম অধ্যায়ে আছে 17টি। খেয়াল করেন, নবম অধ্যায়ে আছে 17টি। দশম অধ্যায়ে আছে 32টি। 11তম অধ্যায় যেটা একাদশ অধ্যায় সেখানে আছে হচ্ছে 1টি। পরীক্ষার মধ্যে প্রশ্ন আসতে পারে সাক্ষ্য আইনের কোন ধারায় কোন অধ্যায়ে সবচেয়ে কম ধারা আছে? 11তম অধ্যায়ে। অধ্যায় 11 সবচেয়ে বড় অধ্যায়, মানে শেষের দিকে অধ্যায় সিরিয়ালের দিক দিয়ে। আর ধারা আছে কয়টি? মাত্র 1টি। 11 অধ্যায় আছে 1টি, চতুর্থ অধ্যায় আছে 2টি, অষ্টম অধ্যায় আছে 3টি, আর প্রথম অধ্যায় আছে 4টি। অর্থাৎ 1 2 3 4। তৃতীয় অধ্যায় 3টি, অষ্টম অধ্যায় 3টি, 11তম অধ্যায় 3টি। অর্থাৎ আপনি মনে রাখেন শুধুমাত্র কোন অধ্যায় সবচেয়ে কম আছে, সেটা হচ্ছে 11তম অধ্যায় সবচেয়ে কম। আর কোন অধ্যায় সবচেয়ে বেশি আছে? দ্বিতীয় অধ্যায় সবচেয়ে বেশি। তাহলে এগুলো হচ্ছে আপনার এখান থেকে কয়টা অধ্যায় আছে, কয়টা ধারা আছে, কোন অধ্যায়ে কোন কোন ধারা আছে, মানে কোন অধ্যায়ে কয়টা ধারা আছে, এই বিষয়গুলো মনে রাখা হচ্ছে আপনার এখানে কাজ। তারপরে খেয়াল করেন, সাক্ষ্য আইনটা কোন ধরনের আইন? মনে রাখবেন, সাক্ষ্য আইনটা হচ্ছে একটা পদ্ধতিগত আইন। সাক্ষ্য আইনের প্রকৃতি কেমন? এটা হচ্ছে পদ্ধতিগত আইন বা অ্যাডজেক্টিভ ল। এটা হচ্ছে পদ্ধতিগত আইন বা অ্যাডজেক্টিভ ল। এখন চলে যান আইনের ভিতরে। এগুলো হচ্ছে আইনের বাইরের অংশ। অর্থাৎ এতক্ষণ যেগুলো বললাম এগুলো হচ্ছে আইনের বাইরের অংশ, মানে সেকশন 1 2 3 শুরু হওয়ার পূর্বে শুরুতে যে বিষয়গুলো থাকে। দেখেন, যখন আইনে চলে যাবেন তখন 1 নম্বর ধারায় দেখবেন সাক্ষ্য আইন কত সাল থেকে কত তারিখ থেকে কার্যকর হয়। আমি স্পেসিফিক ইফেক্ট পড়াইতে গিয়ে বলছি যে কার্যকর হওয়া এক বিষয় আর পার্লামেন্টে পাস হওয়া আরেক বিষয়। কার্যকর হয়েছে 1 সেপ্টেম্বর 1872 সাল থেকে এটা কার্যকর হয়, কিন্তু এটা লেজিসলেটিভ কাউন্সিলে পাস হয় কবে? পাস হয় হচ্ছে 15 মার্চ 1872। অর্থাৎ এই এভিডেন্স অ্যাক্ট 1872 পাস হয় হচ্ছে আপনার 15 মার্চ 1872, আর কার্যকর হয়ে হচ্ছে 1 সেপ্টেম্বর 1872। অর্থাৎ দুইটা কিন্তু আলাদা, একটু মনে রাখবেন। কার্যকর হয় এটা 1 নম্বর ধারায় থাকে যে কত সাল থেকে কত তারিখ থেকে কার্যকর হয়। আর পাস হয় এটা আইনের যে থাকে প্রথমে শিরোনাম, সংক্ষিপ্ত শিরোনাম, তারপরে হচ্ছে গিয়ে একটা কত নম্বর আইন এটা থাকে, তারপরে এই পাশের তারিখটা থাকে। আর কার্যকর হওয়ার তারিখটা থাকে 1 নম্বর সেকশনে। এবার এভিডেন্স অ্যাক্টের যে স্ট্রাকচার খেয়াল করেন, এভিডেন্স অ্যাক্টের স্ট্রাকচারটা কিভাবে সাজানো। এভিডেন্স অ্যাক্টের স্ট্রাকচারটা কিভাবে সাজানো? প্রথমে এভিডেন্স অ্যাক্টের শর্ট টাইটেল আছে, নাম, যে এটা হচ্ছে এভিডেন্স অ্যাক্ট 1872। তারপরে আছে এটা কত নম্বর আইন, এটা হচ্ছে 1872 সালের 1 নম্বর আইন। তারপর হচ্ছে পাশের তারিখ, এটা কখন পাস হয়, এটা পাস হয় হচ্ছে 15 মার্চ 1872। তারপরে আছে পিএমবল। পিএমবলে কি লেখা আছে? পিএমবলে ছিল হচ্ছে এই আইনটা কেন তৈরি করা হয়। যেহেতু এই আইনটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যেহেতু কিছু কিছু বিষয় একত্রীকরণ, সংজ্ঞাদান এবং সংশোধন করা প্রয়োজন, সমীচীন, তাই হচ্ছে এই আইনটা প্রণয়ন করা হয়। এটা হচ্ছে প্রিএম্বল। তারপরে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এরকম পার্ট 1। তারপরে চ্যাপ্টার 1। এখন এই চ্যাপ্টার 1 এর মধ্যে যদি আমি অ্যানালাইসিস করি, চ্যাপ্টার অ্যানালাইসিস প্রথম অধ্যায়ে আছে হচ্ছে
প্রিলিমিনারি চ্যাপ্টার। প্রথম অধ্যায়ে থাকে প্রিলিমিনারি চ্যাপ্টার 1 থেকে 4 পর্যন্ত, 1 থেকে 4 প্রিলিমিনারি চ্যাপ্টার। প্রিলিমিনারি চ্যাপ্টারের মধ্যে 1 নম্বরের যে চ্যাপ্টারটা, 1 নম্বর যে হচ্ছে সেকশনটা, 1 নম্বর সেকশনে যদি আপনি ধারাগুলো লক্ষ্য করেন, 1 নম্বর সেকশনের টাইটেলটা কি আছে? টাইটেল আছে শর্ট টাইটেল, এক্সটেন্ড এবং কমেন্সমেন্ট। তাহলে 1 নম্বর যে সেকশনটা, এই সেকশনের মধ্যে টাইটেল আছে হচ্ছে, টাইটেলের শিরোনামটা যেটা লেখা আছে শর্ট টাইটেল, এক্সটেন্ড, কমেন্সমেন্ট। এখন এমসিকিউ আকারে দেখেন, এখানে 1 নম্বরে আমি প্রশ্ন করার চেষ্টা করছি এটা কি নামে পরিচিত হবে? এভিডেন্স অ্যাক্ট 1872। এটা কোথায় কার্যকর হবে? এটা এক্সটেন্ড কতটুকু থাকবে? এক্সটেন্ড, এটা এক্সটেন্ড হবে দ্য হোল অফ বাংলাদেশ, সমগ্র বাংলাদেশের জন্য প্রযোজ্য, তবে কিছু কিছু রেস্ট্রিকশন আছে। দেখেন বাংলাদেশের কোন কোন জায়গায় বা কোন কোন ক্ষেত্রে বা কখন এভিডেন্স অ্যাক্ট প্রয়োগ করা যাবে। বাংলাদেশের কোন কোন জায়গায়, কখন, কোন কোন ক্ষেত্রে এভিডেন্স অ্যাক্ট প্রয়োগ করা যাবে। এখানে বলা হচ্ছে বাংলাদেশের সকল আদালতের সকল বিচারিক প্রসিডিং এর ক্ষেত্রে প্রয়োগ করা যাবে। খেয়াল করেন, বাংলাদেশের সকল আদালতের সকল জুডিশিয়াল প্রসিডিং এর ক্ষেত্রে প্রয়োগ করা যাবে। এটা কোথায় প্রয়োগ করা যাবে? বাংলাদেশের সকল আদালতের সকল জুডিশিয়াল প্রসিডিং এর ক্ষেত্রে। দেখেন এখানে এই যে কোর্ট মার্শাল, সামরিক বাহিনীদের জন্য যে বিচার আদালত, কোর্ট মার্শালের ক্ষেত্রে প্রয়োগ করা যাবে কিনা, অ্যাপ্লাই করা যাবে কিনা, এক্ষেত্রে বলতেছে প্রয়োগ পোস্ট মাস্টারের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে, পোস্ট মাস্টারের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে। তবে কিছু ব্যতিক্রম আছে, কিছু ব্যতিক্রম সাপেক্ষে কোর্ট মার্শালের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে। ব্যতিক্রমগুলো কি কি? কোর্ট মার্শাল যদি আর্মি অ্যাক্ট 1952, নেভাল ডিসিপ্লিন অর্ডিন্যান্স 1961 এবং এয়ারফোর্স অ্যাক্ট 1953, কোর্ট মার্শাল যদি এই 3টা আইনের অধীনে গঠিত হয়ে থাকে তাহলে এভিডেন্স অ্যাক্ট প্রয়োগ করা যাবে না। খেয়াল করেন, কোর্ট মার্শাল যদি এই 3টা আইনের অধীনে গঠিত হয়ে যদি কোনো বিচার কার্য পরিচালনা করে তাহলে হচ্ছে গিয়ে আপনার এই সাক্ষ্য আইন আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, এটা অ্যাপ্লাই হবে না। তাহলে এই 3টা আইনের নাম আপনি মুখস্থ করে ফেলবেন। যদি আপনাকে বলা হয় কোর্ট মার্শালের ক্ষেত্রে সাক্ষ্য আইন প্রয়োগ হবে কিনা, তখন আপনি বলবেন যে কোর্ট মার্শালের ক্ষেত্রে সাক্ষ্য আইন প্রয়োগ করা যাবে, তবে কোর্ট মার্শাল যদি আর্মি অ্যাক্ট 1952, নেভাল ডিসিপ্লিন অর্ডিন্যান্স 1961, এয়ারফোর্স অ্যাক্ট 1953 এর অধীনে বিচার কার্য পরিচালনা করে থাকে তাহলে এই এভিডেন্স অ্যাক্ট 1872 প্রয়োগ করা যাবে না। এখানে বিনৌসে শব্দটা দিয়ে হচ্ছে বিমান বাহিনীদের জন্য যে অ্যাক্ট, এয়ারফোর্স অ্যাক্ট বা আর্মি এয়ারফোর্স অ্যাক্ট হচ্ছে 1953, নৌ দিয়ে হচ্ছে নৌবাহিনীদের জন্য যে আইন সেটা হচ্ছে নৌবাহিনী অধ্যাদেশ 1961। তারপর হচ্ছে আপনার এখানে সেনাবাহিনীদের জন্য যে আইন সেটা হচ্ছে 1952। অর্থাৎ আপনি ইংলিশটাই মনে রাখেন, আর্মি অ্যাক্ট 1952, নেভাল ডিসিপ্লিন অর্ডিন্যান্স 1961 এবং এয়ারফোর্স অ্যাক্ট 1953, এই 3টা আইনের ক্ষেত্রে সাক্ষ্য আইন প্রয়োগ করা যাবে না। এখন এই 3টা বাদ দিয়ে আর কোনো ক্ষেত্র আছে কিনা, এই 3টা বাদ দিয়ে আর কোনো ক্ষেত্র আছে কিনা যেখানে সাক্ষ্য আইন প্রয়োগ করা যাবে না। সেক্ষেত্রে বলা হচ্ছে যদি কোনো আদালতে কোর্ট বা অফিসারের নিকট, যদি কোনো আদালতে অথবা কোনো অফিসারের নিকট অ্যাফিডেভিটস, খেয়াল করেন, অ্যাফিডেভিটস প্রেজেন্ট করা হয় তাহলে সেই ক্ষেত্রে সাক্ষ্য আইন প্রয়োগ করা যাবে না। তার মানে উপরে দেখলেন 3টা আইনের ক্ষেত্রে যদি 3টা আইনের মাধ্যমে যদি বিচার কার্য চালানো হয় তাহলে সাক্ষ্য আইন প্রয়োগ করা যাবে না। আর আরেকটা বিষয় দেখলেন হচ্ছে কোর্ট অথবা অন্য কোনো অফিসারের কাছে যদি অ্যাফিডেভিটের সাহায্যে বা অ্যাফিডেভিট প্রেজেন্ট করা হয় তাহলে সেক্ষেত্রে সাক্ষ্য আইন প্রয়োগ করা যাবে না।
আর কোনো ক্ষেত্র আছে কিনা সাক্ষ্য আইন প্রয়োগ করা যাবে না? সেক্ষেত্রে বলতেছে আরবিট্রেশন প্রসিডিং এর ক্ষেত্রে সাক্ষ্য আইন প্রয়োগ করা যাবে না। আরবিট্রেশন প্রসিডিং এর ক্ষেত্রে যদি আরবিট্রেটর এর সামনে কোনো সাক্ষ্য নেওয়ার বিধান আসে তাহলে সাক্ষ্য আইন প্রযোজ্য হবে না। অর্থাৎ এই ক্ষেত্রগুলোতে সাক্ষ্য আইন প্রযোজ্য নয়। আর্মি অ্যাক্ট 1952, নেভাল ডিসিপ্লিন অর্ডিন্যান্স 1961, এয়ার ফোর্স অ্যাক্ট 1953, কোর্ট বা অফিসারের নিকট যদি অ্যাফিডেভিটের সাহায্যে কোনো কিছু প্রেজেন্ট করা হয় এবং আরবিট্রেশন প্রসিডিং এর ক্ষেত্রে আরবিট্রেটরের সামনে যদি কোনো সাক্ষ্য নেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে সাক্ষ্য আইন 1872 প্রযোজ্য হবে না। সাক্ষ্য আইন 1872 প্রযোজ্য হবে না। তারপরে খেয়াল করেন এই সাক্ষ্য আইনের এক ধারায় বলা আছে, আমরা কিন্তু এক ধারা পড়তেছিলাম, এক ধারা একটু খেয়াল করবেন। আমি কিন্তু ধারাটা এখানে প্রথমে আপনাকে ধারা টাইটেলটা বলার চেষ্টা করছিলাম। সেকশন 1 এ আছে শর্ট টাইটেল, এটা এভিডেন্স অ্যাক্ট নামে পরিচিত হবে। এক্সটেন্ট, এটা কোথায় কোথায় প্রযোজ্য হবে, কোথায় কোথায় প্রযোজ্য হবে না। সেক্ষেত্রে বললাম সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হবে, তবে কিছু ব্যতিক্রম সাপেক্ষে। সেগুলো হচ্ছে আর্মি, নেভাল এবং এয়ারফোর্স আইনের অধীনে যদি বিচার কার্য পরিচালিত হয় তাহলে হবে না। বিচার প্রসিডিং বা হচ্ছে অফিসারের নিকট যদি অ্যাফিডেভিট সহকারে কোনো কিছু উপস্থাপন করা হয় সেই ক্ষেত্রে হবে না। আরবিট্রেশন প্রসিডিং এর ক্ষেত্রে আরবিট্রেটরের সামনে যদি কোনো সাক্ষ্য প্রমাণের বিধান আসে তাহলে হবে না। তারপরে আমরা চলে যাব কমেন্সমেন্ট। কমেন্সমেন্ট আমরা অলরেডি দেখে ফেলছি। 1st ডে অফ সেপ্টেম্বর 1872 থেকে এই সাক্ষ্য আইন কার্যকর হয়। 1 সেপ্টেম্বর 1872 সাল থেকে 1st ডে অফ সেপ্টেম্বর এভাবেই লেখা আছে আইনে, মূল আইনে এভাবেই লেখা আছে 1st ডে অফ সেপ্টেম্বর 1872 থেকে সাক্ষ্য আইন কার্যকর হবে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর ধারা। আশা করি যে 1 নম্বর ধারাটা আপনার ক্লিয়ার। তারপরে চলে যান 2 নম্বর ধারায়। 2 নম্বর ধারাটা রিপিল হয়ে গেছে। এখন অনেক সময় জিজ্ঞেস করা হতে পারে কেন এটা রিপিল করা হলো, এটার মধ্যে কি ছিল বা এটা কিভাবে রিপিল হলো। সেক্ষেত্রে মনে রাখবেন 2 নম্বর যে আইনের যে ধারাটা রিপিল হলো সেটা হচ্ছে সেকশন 2 এবং শিডিউল অফ দ্য রিপিলিং অ্যাক্ট 1938 এর 1 নং আইনের অধীনে এটা রিপিল করা হয়। সেকশন 2 এবং শিডিউল অফ দ্য রিপিলিং অ্যাক্ট 1938 রিপিলিং অ্যাক্টের শিডিউল এবং সেকশন 2 এর অধীনে এই যে সেকশন 2 এটা রিপিল করা হয়। সেকশন 3 এ কি আছে? সেকশন 3 এ আছে ইন্টারপ্রিটেশন ক্লজ। ইন্টারপ্রিটেশন ক্লজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন্টারপ্রিটেশন ক্লজ সেকশন 3। ইন্টারপ্রিটেশন ক্লজটা আপনাকে খুবই ভালোভাবে মনে রাখতে হবে। এখানে কতগুলো ইন্টারপ্রিটেশন দেওয়া আছে, কতগুলো সংজ্ঞা দেওয়া আছে, সেগুলো আপনাকে A to Z মনে রাখতে হবে। সাক্ষ্য আইনের কত ধারায় সংজ্ঞা দেওয়া আছে? সেটা হচ্ছে 3 ধারায়। খেয়াল করেন, সাক্ষ্য আইনের 3 ধারায় সংজ্ঞা দেওয়া আছে। সাক্ষ্য আইনে কয় ধারায় সংজ্ঞা দেওয়া আছে? 3 ধারায়। অন্যান্য আইনের 2 ধারায়। তারপরে হচ্ছে আপনার CRPC 4 ধারায়। অর্থাৎ কোন ধারায় সংজ্ঞাটা দেওয়া আছে এটা মনে রাখাটাও একটা মানে কঠিন বিষয়। কোন ধারায় সংজ্ঞা দেওয়া আছে সেক্ষেত্রে পড়ার সময় অবশ্যই ভালো করে পড়বেন যে কোথায় সংজ্ঞা দেওয়া আছে, কোথায় ইন্টারপ্রিটেশন ক্লজ দেওয়া আছে, যাতে সেটা পরিষ্কারভাবে আপনি বুঝতে পারেন। সাক্ষ্য আইনের 3 ধারায় যে বিষয়গুলো দেওয়া আছে, সাক্ষ্য আইনের 3 ধারায় যে বিষয়গুলো দেওয়া আছে সেগুলো যদি আপনি মনে রাখতে না পারেন তাহলে কিন্তু আপনার অনেক ইনফরমেশনই গ্যাপ থেকে যাবে, জানতে পারবেন না। 3 ধারায় বলা হচ্ছে যদি আইনে ভিন্ন কিছু স্পষ্টভাবে বলা না থাকে, খেয়াল করেন, যদি আইনে ভিন্নভাবে স্পষ্ট কিছু বলা না থাকে, যদি থাকে তাহলে তো হয়েছেই, না থাকলে নিচের বিষয়গুলো যেভাবে বলা আছে সেভাবেই সংজ্ঞায়িত করতে হবে। নিচের বিষয়গুলো কি কি? কোর্ট, ফ্যাক্ট, রেলিভেন্ট, ফ্যাক্ট ইন ইস্যু, ডকুমেন্টস, এভিডেন্স, প্রুভড, ডিসপ্রুভড, নট প্রুভড। অনেক সময় আপনাকে প্রশ্ন করতে পারে সাক্ষ্য আইনের 3 ধারায় কয়টা বিষয়কে ডিফাইন করা আছে, কয়টা বিষয় ইন্টারপ্রিটেশন দেওয়া আছে, কয়টা সংজ্ঞা দেওয়া আছে। সেক্ষেত্রে আপনি গণবেন
1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ 9টা ওয়ার্ডের এখানে হচ্ছে ব্যাখ্যা করা আছে বা ইন্টারপ্রিটেশন দেওয়া আছে বা হচ্ছে আপনার সংজ্ঞায়িত করা আছে 9টা ওয়ার্ড। এখন খেয়াল করেন, তাহলে এই 9টা ওয়ার্ডের সংজ্ঞা আমরা এখন শিখবো। তার আগে আমরা আরো কিছু বিষয় এখানে দেখি। যদি সাবস্টেন্টিভ এবং প্রসিডিউরাল দুইটা অপশনে পরীক্ষার মধ্যে আলাদা আলাদা দেওয়া থাকে, সেক্ষেত্রে প্রসিডিউরাল ল হিসেবে এটা গণ্য হবে। অর্থাৎ এই আইনটা প্রসিডিউরাল বা অ্যাডজেক্টিভ ল, এই আইনটা প্রসিডিউরাল বা অ্যাডজেক্টিভ ল। সেক্ষেত্রে পরীক্ষার মধ্যে সাবস্টেন্টিভ প্রসিডিউরাল ল যদি আলাদা থাকে তাহলে তো প্রসিডিউরাল ল হিসেবে গণ্য হবে। এই আইনটা কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে? এই আইনটা প্রযোজ্য হবে দেওয়ানি এবং ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রে। এই আইনটা প্রযোজ্য হবে দেওয়ানি এবং ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রে। এই আইনটা প্রযোজ্য হবে সাক্ষ্য আইন। অর্থাৎ আপনি সিপিসি দেওয়ানি মামলা প্র্যাকটিস করেন আর ফৌজদারি মামলা প্র্যাকটিস করেন, অবশ্যই আপনাকে সাক্ষ্য আইনের বিধানগুলো জানতে হবে। সেকশন 1-এ বলা হচ্ছে এটা কোর্টের অল জুডিশিয়াল প্রসিডিং এর ক্ষেত্রে প্রযোজ্য হবে। অল জুডিশিয়াল প্রসিডিং বলতে আপনি কি বুঝেন, এটা সেকশন 3-এ সংজ্ঞা দেয়া নাই। অল জুডিশিয়াল প্রসিডিং এ অ্যাপ্লাই হবে। অল জুডিশিয়াল প্রসিডিং এর সংজ্ঞা সাক্ষ্য আইনের 3 ধারায় দেওয়া নাই। সেক্ষেত্রে কোর্টের যে ডেফিনেশন দেওয়া আছে বা জুডিশিয়াল প্রসিডিং এর ডেফিনেশন তো এখানে দেওয়া নাই। কোর্টের সকল জুডিশিয়াল প্রসিডিং এর ক্ষেত্রে প্রয়োগ হবে। কোর্টের সংজ্ঞাটা 3 ধারায় বলা আছে। হোয়াট ইজ কোর্ট? আদালত বলতে কি বুঝাবে, আদালত বলতে কি বুঝাবে এই সংজ্ঞাটা 3 ধারায় দেওয়া আছে। কিন্তু জুডিশিয়াল প্রসিডিং বলতে কি বুঝাবে এটা 3 ধারায় দেওয়া নাই। তার মানে খেয়াল করেন, সেকশন 3-এ সংজ্ঞা দেওয়া আছে। কোনো কিছু যদি স্পষ্টভাবে বলা না থাকে তাহলে সেকশন 3-এর যে বিধান সেটা অনুসরণ করতে হবে। সেই ক্ষেত্রে 3 ধারায় হচ্ছে আপনার কোর্টের সংজ্ঞা দেওয়া থাকলেও জুডিশিয়াল প্রসিডিং এর সংজ্ঞা দেওয়া নাই। তাহলে এখন যদি আপনার পরীক্ষার মধ্যে আসে যে কোন আইনের কোন ধারায় জুডিশিয়াল প্রসিডিংকে ডিফাইন করা আছে, কোন আইনের কোন ধারায় জুডিশিয়াল প্রসিডিংকে ডিফাইন করা আছে, সেক্ষেত্রে আপনি উত্তর করবেন সিআরপিসি 1898 সালের সেকশন 4-এর এম, 4-এর 1-এর এম। অর্থাৎ 4-এ আমরা দেখছি, যখন সিআরপিসি পড়লাম তখন 4-এর এম-এ আমরা দেখছি জুডিশিয়াল প্রসিডিং সম্পর্কে বলা আছে। এখন হোয়াট ইজ জুডিশিয়াল প্রসিডিং? জুডিশিয়াল প্রসিডিং কি? 4-এর 1-এর এম-এ বলা হচ্ছে জুডিশিয়াল প্রসিডিং ইনক্লুডস যখন কোনো প্রসিডিং চলাকালে শপথ গ্রহণের মাধ্যমে, যখন কোনো প্রসিডিং চলাকালে শপথ গ্রহণের মাধ্যমে এভিডেন্স ইজ অর মে লিগ্যালি টেকেন, যেখানে এভিডেন্স নেওয়া হয় অথবা মে লিগ্যালি টেকেন, আইনগতভাবে নেওয়া যেতে পারে, সেটা হবে জুডিশিয়াল প্রসিডিং। আচ্ছা, আমরা আছি হচ্ছে সাক্ষ্য আইনের 3 ধারায়। সাক্ষ্য আইনের 3 ধারা হচ্ছে ইন্টারপ্রিটেশন ক্লজ। এখানে কতগুলো শব্দের ইন্টারপ্রিটেশন দেয়া আছে, সেই ইন্টারপ্রিটেশন গুলো আমরা এখন দেখতেছি। দেখেন, এই ইন্টারপ্রিটেশনের মধ্যে প্রথম যে ইন্টারপ্রিটেশনটা আমরা দেখব সেখানে কোর্টের সংজ্ঞা দেওয়া আছে। কোর্ট, আদালত বলতে আপনি কি বুঝেন? সাক্ষ্য আইনে খেয়াল করেন, সাক্ষ্য আইনে আদালত বলতে কি বুঝেন? বলছে কোর্ট ইনক্লুডস, কোর্ট ইনক্লুডস কাকে কাকে ইনক্লুডস করবে? অল জাজেস, ম্যাজিস্ট্রেটস অ্যান্ড অল পারসন অ্যাকসেপ্ট আরবিট্রেটর। কারণ ওই সময় যে আরবিট্রেটরের সময় আমরা পড়ে আসলাম যে আরবিট্রেশন প্রসিডিং এর ক্ষেত্রে সাক্ষ্য নেওয়া যাবে না, সেই ক্ষেত্রে আরবিট্রেটরকে এখানে বাদ দিয়ে দিছে। যে আরবিট্রেটর যদি মামলা বিচারও করে থাকে, লিগালি যদি সাক্ষ্য নেওয়ার যোগ্য হয়ে থাকে, তাও তাকে কোর্ট বলা যাবে না। কোর্ট বলতে ইনক্লুড করবে অল জাজেস, ম্যাজিস্ট্রেট, অল পারসন অ্যাকসেপ্ট আরবিট্রেটর, যাদের লিগালি অথরাইজ করা আছে টু টেক এভিডেন্স, অর্থাৎ সাক্ষ্য নেওয়ার জন্য যাদেরকে লিগালি অথরাইজ করা আছে, সাক্ষ্য নেওয়ার জন্য যারা লিগালি অথরাইজ তাদেরকে বলা হবে কোর্ট বা আদালত। তা আদালত বলতে এখানে যে কোনো ব্যক্তি, অল পারসন, অল পারসনও কিন্তু আদালত হতে পারে, সকল ব্যক্তি, তবে আরবিট্রেটর ছাড়া। আরবিট্রেটরকে নিষেধ করে দিছে, আরবিট্রেটর ছাড়া সকল ব্যক্তি আদালত হতে পারে।
সে আদালত সকল ব্যক্তি কখন বলবেন আপনি যে এই সকল ব্যক্তি হচ্ছে আদালত? যখন এই সকল ব্যক্তিকে এম্পাওয়ার করা হবে, যখন এই সকল ব্যক্তিকে ক্ষমতা দেওয়া হবে, লিগালি অথরাইজ করা হবে টু টেক এভিডেন্স। অর্থাৎ আমি যদি এক কথায় বলার চেষ্টা করি, সকল জজ, ম্যাজিস্ট্রেট এবং হচ্ছে সকল পার্সন এক্সেপ্ট আরবিট্রেটর, যাদেরকে আইনগতভাবে সাক্ষ্য নেয়ার জন্য বা সাক্ষ্য গ্রহণ করার জন্য স্বীকৃতি দেওয়া হচ্ছে বা অথরাইজ করা হচ্ছে, তারা হচ্ছে আদালত। মানে আদালতের সংজ্ঞাটা আপনি এখানে পড়লেন। আবার প্রশ্নটা এইভাবে আসতে পারে, আদালতের ডেফিনেশন কোথায় দেওয়া আছে? সাক্ষ্য আইনের 3 ধারায়, এটা পারবেন। প্রশ্নটা এইভাবে আসতে পারে, আইনগতভাবে এভিডেন্স গ্রহণের জন্য অথরাইজ হলেও, আইনগতভাবে সাক্ষ্য গ্রহণের জন্য অথরাইজ হলেও নিচের কোন ব্যক্তিকে কোর্টের ডেফিনেশনের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে না? জাজেস, ম্যাজিস্ট্রেট, আরবিট্রেটর, তারপর হচ্ছে আপনার এখানে জাজেস, ম্যাজিস্ট্রেট, আরবিট্রেটর। সেক্ষেত্রে আরবিট্রেটরকে হচ্ছে আপনার এখানে কি করা হবে না? আরবিট্রেটরকে হচ্ছে ইনক্লুড করা হবে না। অর্থাৎ সংজ্ঞার মধ্যে আপনি দেখলেন যে অ্যাকসেপ্ট আরবিট্রেটর, অর্থাৎ আরবিট্রেটরকে এখানে রাখা যাবে না। এখন আপনার দৃষ্টিতে কোর্টের মধ্যে যে ডেফিনেশন দেওয়া আছে, এটা কি এক্সহস্টিভ অর নট? অর্থাৎ এটা কি পরিপূর্ণ সংজ্ঞা, নাকি এখানে আরো কিছু অ্যাড করা যাবে? সেক্ষেত্রে বলা হচ্ছে যে এটা এক্সহস্টিভ না, কারণ ইনক্লুড শব্দটা লেখা আছে, ইনক্লুড শব্দটা লেখা আছে এখানে, ইনক্লুডস। যদি লেখা থাকতো মিনস, তাহলে আপনি ধরে নিতেন যে এটা এক্সক্লুসিভ, এটা এক্সহস্টিভ, অথবা এটা হচ্ছে সম্পূর্ণ, স্বয়ংসম্পূর্ণ। কিন্তু মিনস বলে নাই, এখানে বলছে ইনক্লুডস মানে হচ্ছে আরো যারা আছে তাদেরকেও ইনক্লুড করবে, মিনস এন্ড ইনক্লুডস, অর্থাৎ এইগুলো প্লাস আরো ইনক্লুড করবে। যেমন জাজেস এবং জুরি, বোথ ইনক্লুডস অ্যাজ এ কোর্ট। অর্থাৎ এই জাজেস এবং জুরিকে কিন্তু এখানে সংজ্ঞায়িত করা নাই, কিন্তু জুরি যারা আছে, বিচারক বর্গ যারা আছে, তাদেরকেও এই আদালতের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। তাহলে আমরা প্রথমে দেখলাম যে কোর্টের সংজ্ঞা দেওয়া আছে, তারপরে আমরা দেখবো যে কোর্টের পরে সংজ্ঞা দেওয়া আছে ফ্যাক্টস। ফ্যাক্ট বলতে আপনি কি বুঝেন? ফ্যাক্ট মিনস এন্ড ইনক্লুডস। দেখেন, মিনস এবং ইনক্লুডস মানে এগুলো প্লাস আরো অন্তর্ভুক্ত করবে যদি থাকে। ফ্যাক্টস মিনস এন্ড ইনক্লুডস বোথ ফিজিক্যাল এবং মেন্টাল কন্ডিশন। অর্থাৎ ফ্যাক্ট বলতে আপনার কাকে ইনক্লুড করবে? ফিজিক্যাল এবং মেন্টাল কন্ডিশনকে বলা হবে ফ্যাক্ট। ফ্যাক্ট means and includes both physical and mental condition. ফ্যাক্টের ডেফিনেশনের ক্লজ 1 এ আপনি খেয়াল করবেন, যদি বেয়ার এক্স থাকে, ফ্যাক্টের ডেফিনেশনের ক্লজ 1 এ কি রেফার করা হচ্ছে? এখানে রেফার করা হচ্ছে যে টু এক্সটেন্ড দ্য ফ্যাক্টস, যেটা সাইকোলজিক্যাল না, যেটা হচ্ছে ফিজিক্যাল ফ্যাক্টস। অর্থাৎ ক্লজ 1 এ যেটা বলা হচ্ছে, ক্লজ 1 এ সেটা হচ্ছে ফিজিক্যাল ফ্যাক্ট। সেকশন 3 যে ফ্যাক্টের ডেফিনেশন দেওয়া আছে, ফ্যাক্টের ডেফিনেশনে ক্লজ 1 এ যেটা ইনক্লুড করা আছে, রেফার করা আছে, সেটাকে বলা হবে ফিজিক্যাল ফ্যাক্ট। এবং এই ফিজিক্যাল ফ্যাক্ট গুলো মানুষের যে 5টি ইন্দ্রিয় বা সেন্স, পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে পারসিভড বা উপলব্ধি করার ক্ষমতা থাকবে। এই ফিজিক্যাল ফ্যাক্ট গুলো মানুষের পঞ্চ ইন্দ্রিয় বা 5টি যে সেন্স দ্বারা উপলব্ধি করার ক্ষমতা থাকবে। ইলাস্ট্রেশন গুলো যদি লক্ষ্য করেন, ইলাস্ট্রেশনে দেখবেন যে এ বি সি এই 3টা হচ্ছে ফিজিক্যাল ফ্যাক্টস। ইলাস্ট্রেশন যে দেওয়া আছে, ইলাস্ট্রেশনের মধ্যে এ বি সি এগুলো হচ্ছে ফিজিক্যাল ফ্যাক্ট। এগুলোকে আপনি যে 5টা ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয়, এগুলো দিয়ে, মানুষের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আপনি পারসিভ করতে পারবেন, উপলব্ধি করতে পারবেন, এগুলো হচ্ছে ফিজিক্যাল ফ্যাক্ট। তারপরে এই সেকশন 3 যে আপনার হচ্ছে লক্ষ্য করবেন, সেকশন 3 এর মধ্যে যদি আপনি লক্ষ্য করেন, সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে সাইকোলজিক্যাল ফ্যাক্ট ক্লজ 2 তে বলা আছে, সাইকোলজিক্যাল ফ্যাক্ট ক্লজ 2 তে বলা আছে সাইকোলজিক্যাল ফ্যাক্ট বা ইন্টারনাল ফ্যাক্ট।
এই ইন্টারনাল ফ্যাক্ট কোনগুলো? এগুলো হচ্ছে আপনার কনসাসনেস এর বিষয়, সচেতনতার বিষয় হচ্ছে এই ফ্যাক্টের সংজ্ঞার মধ্যে ইনক্লুড করা আছে, যেগুলো সাইকোলজিক্যাল ফ্যাক্ট, যেগুলো ইন্টারনাল ফ্যাক্ট, যেগুলো হচ্ছে আপনার কনসাসনেস, অর্থাৎ আপনার যে একটা বিবেক, এই বিবেকের মাধ্যমে আপনি উপলব্ধি করতে পারতেছেন, বা হচ্ছে আপনার এগুলো ইন্টারনাল বিষয়, সচেতনতার মাধ্যমে আপনি এগুলো খেয়াল করতে পারতেছেন। সাইকোলজিক্যাল ফ্যাক্ট এগুলো হচ্ছে ইন্টারনাল বিষয়, অভ্যন্তরীণ বিষয়, বাহ্যিক না, অভ্যন্তরীণ। এখন দেখেন, কোন একটা বস্তু কোন একটা নির্দিষ্ট স্থানে কোন নির্দিষ্ট ক্রমানুসারে সাজানো আছে। কোন একটা বস্তু, কোন নির্দিষ্ট বস্তু নির্দিষ্ট স্থানে নির্দিষ্টভাবে ক্রমানুসারে সাজানো আছে। এই যে বিষয়গুলো, এগুলো তো আপনি শুনেই বুঝতেছেন যে এরকম একটা বস্তু আছে, এভাবে রাখা আছে, এভাবে 1 2 3 ক্রম অনুসারে সাজানো আছে, ক্রম অনুসারে বা ক্রমানুসারে সাজানো আছে। সেই ক্ষেত্রে আপনি কিন্তু এগুলো সব স্পষ্টভাবে আপনার যে পঞ্চ ইন্দ্রিয়, আপনার যে মস্তিষ্ক, আপনার যে সেন্স, আপনার যে শ্রবণ শক্তি, আপনার যে হচ্ছে দৃষ্টি শক্তি, আপনি কিন্তু সবগুলো দিয়ে আপনি এই বিষয়গুলো উপলব্ধি করতে পারতেছেন। তাহলে এটাকে বলা হবে এক্সটার্নাল বা বাহ্যিক ফ্যাক্ট বা ফিজিক্যাল ফ্যাক্ট। এক্সটার্নাল বা বাহ্যিক বা ফিজিক্যাল ফ্যাক্ট, কারণ এগুলো বাইরের বিষয়বস্তু, এগুলো বাইরের বিষয়বস্তু। যেগুলো আপনার ভিতরে থাকবে এগুলো হচ্ছে ইন্টারনাল ফ্যাক্ট বা কনসাসনেস, বিবেকের বিষয়, বা হচ্ছে সাইকোলজিক্যাল ফ্যাক্ট। তাহলে কোনো একটা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট বস্তু নির্দিষ্ট ক্রম অনুসারে সাজানো আছে। যখন আপনি এটা শুনলেন, আপনার শ্রবণ শক্তি দিয়ে, দৃষ্টি শক্তি দিয়ে, আপনার মস্তিষ্কের সেন্স দিয়ে আপনি বুঝে ফেলতে পারলেন, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে বোঝা সক্ষম। এটা হচ্ছে ফিজিক্যাল ফ্যাক্ট, ফিজিক্যাল ফ্যাক্ট। এবার খেয়াল করেন, একজন লোক কোনো কিছু শুনিয়াছে বা দেখেছে, একজন লোক কোনো কিছু শুনছে বা দেখছে, এটা কোন ধরনের ফ্যাক্ট হবে? তাহলে এটা হচ্ছে একটা কোন ধরনের ফ্যাক্ট হবে বা ঘটনা হবে? সে যেহেতু দেখছে বা শুনছে, দেখার ক্ষেত্রে সে দৃষ্টি শক্তি, আর শোনার ক্ষেত্রে সে শ্রবণ শক্তি, এই দুইটা দিয়ে সে উপলব্ধি করতে পারছে। সুতরাং এটা এক্সটার্নাল ফ্যাক্ট। এক্সটার্নাল ফ্যাক্ট হচ্ছে ফিজিক্যাল ফ্যাক্ট। ফিজিক্যাল ফ্যাক্ট হচ্ছে আপনার বাহ্যিক ঘটনা, যেগুলো আপনার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করতে পারবেন। তা আমি বললাম যে এখানে ফ্যাক্টের যে সংজ্ঞা দেয়া আছে সেকশন 3 তে, এখানে ইলাস্ট্রেশন এ বি সি, এই তিনটা হচ্ছে ফিজিক্যাল ফ্যাক্ট, আর বাকি যেগুলো থাকবে সেগুলো হচ্ছে সাইকোলজিক্যাল ফ্যাক্ট। এবার দেখেন, এক লোক অনেকগুলো কথা বলিয়াছে, অর্থাৎ এক লোক কতগুলো কথা বলছে, এটা কোন ধরনের ফ্যাক্ট হবে? এক লোক কতগুলো কথা বলছে, এটা কোন ধরনের ফ্যাক্ট হবে? আমি এটা শুনেছি এবং 5টি ইন্দ্রিয়র যে সেন্স, যে কোনো একটা ইউজ করে, সুতরাং এটা হবে এক্সটার্নাল ফ্যাক্ট বা বাহ্যিক ফ্যাক্ট। অর্থাৎ কোনো একটা ঘটনা কেউ যদি বলে, আপনি যদি সেটা শোনেন, তাহলে আপনার পঞ্চ ইন্দ্রিয়র যে কোনো একটা এখানে প্রয়োগ করতেছেন, সুতরাং এটা হবে আপনার সাইকোলজিক্যাল হবে না, এটা হবে ফিজিক্যাল ফ্যাক্ট, ফিজিক্যাল ফ্যাক্ট। তারপরে আপনি খেয়াল করেন যে এই ঘটনাগুলো আমার নিজের যে মেন্টাল কন্ডিশন না, এগুলো হচ্ছে আমার বাহ্যিক বিষয় উপলব্ধি করে বুঝতে পারার একটা বিষয়। যেগুলো মেন্টাল কন্ডিশনের সাথে রিলেটেড হবে সেগুলো হবে সাইকোলজিক্যাল ফ্যাক্ট, কিন্তু এগুলো আমার বাহ্যিক উপলব্ধি করার বিষয়, বাহ্যিক বিষয় উপলব্ধি করতে পারতেছি আমি। এবার আমরা দেখব সাইকোলজিক্যাল ফ্যাক্ট বা ইন্টারনাল ফ্যাক্ট কোনগুলো। অর্থাৎ সেকশন 3 তে ফ্যাক্টের যে সংজ্ঞা দেওয়া আছে সেখানে ফিজিক্যাল ফ্যাক্ট এবং সাইকোলজিক্যাল ফ্যাক্ট, হ্যাঁ, ফিজিক্যাল এবং মেন্টাল দুইটাই ইনক্লুড করা আছে। তাহলে প্রথম 3টা ইলাস্ট্রেশন হচ্ছে ফিজিক্যাল ফ্যাক্ট। অলরেডি আমি মনে করি যে আপনারা বোঝার চেষ্টা করছেন বা বুঝতে পারছেন, যেগুলো আপনার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করতে পারবেন, সেটা হচ্ছে ফিজিক্যাল ফ্যাক্ট। এবার আমরা চলে যাব সাইকোলজিক্যাল ফ্যাক্ট, যেগুলো ইন্টারনাল বিষয়। দেখেন, যখন আমি কোনো নির্দিষ্ট অপিনিয়ন পোষণ করব, অর্থাৎ আমি যদি কোনো অপিনিয়ন, মতামত যদি আমি কোনো পোষণ করি বা কোনো ইচ্ছা পোষণ করি, বা আমার গুড ফেইথ বা আমার ফ্রডুলেন্টলি, প্রতারণামূলকভাবে আমি কোনো কাজ করে থাকি, বা নির্দিষ্ট কোনো শব্দ নির্দিষ্ট কোনো অর্থে ব্যবহার করে থাকি, নির্দিষ্ট কোনো শব্দ নির্দিষ্ট কোনো অর্থে ব্যবহার করে থাকি, বা নির্দিষ্ট সময়ে যদি আমি ওই নির্দিষ্ট সময়ে যদি আমি কোনো একটা পার্টিকুলার
সেন্সেশন, সেক্ষেত্রে অনুভূতি, যদি আমি অনুভূতি সম্পর্কে যদি আমি সচেতন আছি বা ছিলাম, সেন্স ছিল আমার নির্দিষ্ট একটা সময়ে কোনো পার্টিকুলার একটা বিষয় আমার সেন্স ছিল, যদি এরকম হয় তাহলে এই ঘটনাগুলো হচ্ছে আমার ইন্টারনাল ফ্যাক্ট অথবা সাইকোলজিক্যাল ফ্যাক্ট অথবা এগুলো হচ্ছে মেন্টাল ফ্যাক্ট। অর্থাৎ এই বিষয়গুলো হচ্ছে মেন্টাল ফ্যাক্ট। কোন একটা নির্দিষ্ট ওপিনিয়ন আপনি পোষণ করতেছেন, ইচ্ছা পোষণ করতেছেন, বা আপনার গুড ফেইথ বা আপনার ফ্রডুলেন্টলি কোনো একটা কাজ করলেন, বা আপনি নির্দিষ্ট এমন একটা শব্দ ব্যবহার করলেন, নির্দিষ্ট একটা শব্দ নির্দিষ্ট কোনো অর্থে ব্যবহার করছেন, যে এই শব্দটা মানে হচ্ছে এরকম বুঝাবে, এটা আপনি জানেন। তারপর হচ্ছে আপনার এটা স্পেসিফাইড টাইমের জন্য, কোনো একটা নির্দিষ্ট সময়ের জন্য যদি আপনি কোনো পার্টিকুলার হচ্ছে সেন্সেশন বা অনুভূতি সম্পর্কে আপনি সচেতন ছিলেন বা আছেন, এরকম যদি হয় তাহলে সেগুলোকে হবে আপনার ইন্টারনাল বিষয়। আপনার গুড ফেইথ, ফ্রডুলেন্টলি, এগুলো ইন্টারনাল বিষয়, এগুলো হচ্ছে সাইকোলজিক্যাল ফ্যাক্ট। এবার দেখেন, আমার এক সময়ে নির্দিষ্ট সুনাম ছিল, খেয়াল করেন, এটা আমার একটা নির্দিষ্ট সময়ের ঘটনা। আমার এক সময়ে একটা নির্দিষ্ট সুনাম ছিল, এটা একটা ঘটনা, কারণ এটা আমার ইন্টারনাল ফ্যাক্ট এবং এটা সম্পর্কে আমি কনসাস ছিলাম, অর্থাৎ সচেতন ছিলাম যে আমার একটা সময় একটা নির্দিষ্ট সুনাম ছিল, এবং ওই ঘটনা সম্পর্কে আমি সচেতন ছিলাম। অর্থাৎ এটা একটা ইন্টারনাল বিষয়, সুনাম থাকাটা ইন্টারনাল বিষয় বা স্পর্শনীয় সম্পত্তি এটা, এবং এটার একটা কনসাসনেস আপনার ছিল। সেক্ষেত্রে এটা হবে একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট অথবা ইন্টারনাল ফ্যাক্ট অথবা মেন্টাল ফ্যাক্ট। এবার খেয়াল করেন, কখন ফ্যাক্টগুলোকে ইন্টারনাল বা সাইকোলজিক্যাল ফ্যাক্ট বলা হবে? যখন 5টি বিষয় বিবেচনা করতে হবে ইন্টারনাল বা সাইকোলজিক্যাল ফ্যাক্ট হবে কিনা। তার মধ্যে যদি পড়ে 5টা বিষয়ের মধ্যে বিবেচনা করার পরে কোনো একটার মধ্যে পড়ে, তাহলে সেটা হবে সাইকোলজিক্যাল ফ্যাক্ট। 5টা বিষয় কি কি? যদি কেউ কোনো অপিনিয়ন হোল্ড করে থাকে, ধারণ করে থাকে, কোনো একটা নির্দিষ্ট মতামত যদি হোল্ড করে থাকে, ওইটাই ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করলাম। যদি আপনার কোনো একটা নির্দিষ্ট ইন্টেনশন থাকে, যদি আপনার গুড ফেইথ অথবা ফ্রডুলেন্টলি আপনি কোনো কাজ করে থাকেন, যদি আপনি নির্দিষ্ট কোনো শব্দ নির্দিষ্ট অর্থে ব্যবহার করে থাকেন, যদি পার্টিকুলার সেন্সেশন বা অনুভূতি সম্পর্কে নির্দিষ্ট কোনো সময়ে কনসাসনেস থাকে বা আছে বা ছিল, তাহলে সেটা হবে সাইকোলজিক্যাল ফ্যাক্ট। এগুলো দেখবেন বেয়ার একটা হুবহু বলা আছে যে কোনগুলো সাইকোলজিক্যাল ফ্যাক্ট, কোনগুলো ফিজিক্যাল ফ্যাক্ট। অর্থাৎ এটা যদি ইন্টারনাল বিষয়, গুড ফেথ ব্যাড ফেথ থাকে, এরকম কোনো বিষয়ে বা কোনো নির্দিষ্ট অর্থ নির্দিষ্ট সেন্সে যদি কোনো নির্দিষ্ট অর্থ আপনার দিয়ে থাকে, বা হচ্ছে এটা যদি কোনো পার্টিকুলার অনুভূতি যদি সম্পর্কে আপনি পূর্বে যদি কনসাস ছিলেন, সচেতন ছিলেন, তাহলে সেই ফ্যাক্টগুলোকে বলা হবে আপনার হচ্ছে সাইকোলজিক্যাল ফ্যাক্ট। তারপরে এই আইনে রেলিভেন্টের সংজ্ঞা দেওয়া আছে 3 নম্বরে, মানে হচ্ছে আপনার যে 9টা বিষয় বলা ছিল, সেকশন 3-এ যে 9টা বিষয় বলা ছিল, তার মধ্যে রেলিভেন্টের, হোয়াট ইজ রেলিভেন্টের সংজ্ঞা দেওয়া আছে। একটু খেয়াল করবেন, এখানে যে সংজ্ঞাটা দেওয়া আছে, এখানে বলা হচ্ছে যে একটা ফ্যাক্টকে আপনি অন্য একটা ফ্যাক্টের উপর রেলিভেন্ট বলতে পারবেন। একটা ফ্যাক্ট, একটা ঘটনা অন্য একটা ঘটনার জন্য রেলিভেন্ট হবে। একটা ঘটনা অন্য একটা ঘটনার জন্য রেলিভেন্ট হবে কখন রেলিভেন্ট হবে? যদি ওই ঘটনাটা সেকশন 5 থেকে 55 পর্যন্ত যে বিধানগুলো বর্ণনা করা আছে, সেই বিধানগুলোর কোনো একটার সাথে কোনোভাবে কানেক্টেড হয়। একটা ফ্যাক্টকে আপনি রেলিভেন্ট ফ্যাক্ট বলতে পারবেন কখন? বলা হচ্ছে যখন হচ্ছে আপনার এখানে একটা ফ্যাক্টকে আপনি তখনই রেলিভেন্ট ফ্যাক্ট বলতে পারবেন যখন এটা এই এভিডেন্স অ্যাক্টের সেকশন 5 থেকে 55 পর্যন্ত যে অনুচ্ছেদগুলো আছে, সেই অনুচ্ছেদগুলোর কোনো একটার সাথে কানেক্টেড হয়। কোনো একটার সাথে কোনোভাবে যদি কানেক্টেড হয়, তাহলে আপনি সেটাকে বলতে পারবেন রেলিভেন্ট ফ্যাক্ট। তারপরে আপনি একটু খেয়াল করেন, এই রেলিভেন্টের পরে যে সংজ্ঞাটা দেয়া আছে, আচ্ছা এখানে এই সংজ্ঞাটা আমরা পড়ি।
যে বিষয়গুলো সরাসরি বিচার্য বিষয় নয়, যে বিষয়গুলো সরাসরি বিচার্য বিষয় নয়, অথচ যাদের সাহায্যে বিচার্য বিষয়ে সঠিক সিদ্ধান্তে পৌঁছানো বা উপনীত হওয়া সহজ হয়, সেগুলোকে বলা হয় রেলিভেন্ট ফ্যাক্ট। এখন রেলিভেন্ট ফ্যাক্ট আপনাকে যদি বলা হয় রেলিভেন্ট ফ্যাক্ট কি, তাহলে আপনাকে এটা মনে রাখতে হবে যে রিটেন পরীক্ষায় লেখার ক্ষেত্রে আপনি বলতে হবে যে বিষয়গুলো সরাসরি ফ্যাক্ট ইন ইস্যুর সাথে কানেক্টেড নয়, কিন্তু যে বিষয়গুলোর সাহায্যে ফ্যাক্ট ইন ইস্যু এই বিষয়টা ডিটারমাইন করার জন্য, সিদ্ধান্তে পৌঁছানোর জন্য বা উপনীত হওয়ার জন্য আমার হচ্ছে কি করা যায়, সঠিকভাবে হচ্ছে আপনার সঠিক সিদ্ধান্তে উপনীত হতে সাহায্য করে, সেগুলো হচ্ছে রেলিভেন্ট ফ্যাক্ট। এখন তাহলে যেহেতু আমরা বিচার্য বিষয়ে চলে আসছে, সরাসরি বিচার্য নয় কিন্তু বিচার্য বিষয়ে সঠিক সিদ্ধান্তে পৌঁছানোর জন্য দরকার হয়, সেক্ষেত্রে এই বিচার্য বিষয় কি এটা আবার পরবর্তীতে ডিফাইন করা আছে। হোয়াট ইজ ফ্যাক্ট ইন ইস্যু, হোয়াট ইজ ফ্যাক্ট ইন ইস্যু, বিচার্য বিষয় কি। এই বিচার্য বিষয় কি এটাকে সাক্ষ্য আইনের আপনি দেখবেন 3 ধারায় ডিফাইন করা আছে। বিচার্য বিষয় কি, এই বিচার্য বিষয় হচ্ছে এমন একটা ফ্যাক্ট, এই বিচার্য বিষয় হচ্ছে এমন একটা ঘটনা যেই ঘটনা হতে অথবা যেই ঘটনার সাথে কানেক্টেড অন্য কোনো ঘটনা হতে কোনো মামলার বা কোনো প্রসিডিং এর দাবিকৃত অথবা অস্বীকৃত কোনো রাইট, লায়াবিলিটি, ডিসেবিলিটি, এক্সিস্টেন্স, নন এক্সিস্টেন্স, নেচার, এক্সটেন্ট, অ্যাসার্টেড এবং ডিনাইড করা হয়। খেয়াল করেন যে ফ্যাক্ট ইন ইস্যু কি। ফ্যাক্ট ইন ইস্যুটা হচ্ছে এমন একটা ফ্যাক্ট যেটা অন্য একটা ফ্যাক্টের সাথে এমনভাবে কানেক্টেড যে কোনো একটা মামলার বা প্রসিডিং এর দাবিকৃত, অস্বীকৃত কোনো রাইট, লায়াবিলিটি, ডিসেবিলিটি, এক্সিস্টেন্স, নন এক্সিস্টেন্স, নেচার, এক্সটেন্ট, অ্যাসার্টেড অর ডিনাই করা হয়, যার মাধ্যমে, অর্থাৎ আমরা দেওয়ানি কার্যবিধি যখন পড়ি তখন আমরা ফ্যাক্ট ইন ইস্যু পড়ি যে এক পক্ষ কর্তৃক সম্পূর্ণভাবে ডিনাই করা হয় এবং আরেক পক্ষ কর্তৃক মানে এটা সম্পূর্ণভাবে দাবি করা হয়, অর্থাৎ ওইটা হচ্ছে ফ্যাক্ট ইন ইস্যু। এক পক্ষ কর্তৃক দাবি করবে, আরেক পক্ষ সম্পূর্ণভাবে ডিনাই করবে। তো দুইটা নিয়ে যদি ঝামেলা হয় তখন আদালত এই দুইটার মধ্যে আসলে কোনটা ঠিক সেটা বের করার জন্য একটা ইস্যু গঠন করে, এটাকে বলা হয় ফ্যাক্ট ইন ইস্যু। এবং ওই ইস্যুটা যদি সিদ্ধান্ত গ্রহণ করা যায় তাহলে প্রমাণিত হয়ে যাবে কোনটা সঠিক। এখানে রাইট ডিটারমাইন করা হয়ে যাবে, লায়াবিলিটি ডিটারমাইন করা হয়ে যাবে, ডিসেবিলিটি ডিটারমাইন করা হয়ে যাবে, এক্সিস্টেন্স ডিটারমাইন করা হয়ে যাবে, নন এক্সিস্টেন্স ডিটারমাইন করা হয়ে যাবে, সবকিছু আপনি পেয়ে যাবেন। অর্থাৎ একটা ঘটনার অস্তিত্ব আছে কি নাই এটাও আপনি ঠিক করতে পারবেন যখন আপনি এই ফ্যাক্ট ইন ইস্যু সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন। এবং ফ্যাক্ট ইন ইস্যু সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে কিভাবে পৌঁছাবেন সেক্ষেত্রে বলা হচ্ছে যে আপনার এই ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে কে, সাহায্য করবে হচ্ছে রেলিভেন্ট ফ্যাক্ট। অর্থাৎ 5 থেকে 55 পর্যন্ত যেই ফ্যাক্ট গুলোর কথা বলা আছে এই ফ্যাক্ট গুলো আপনাকে সাহায্য করবে এই ফ্যাক্ট ইন ইস্যু ডিটারমাইন করার জন্য বা সিদ্ধান্তে পৌঁছানোর জন্য। এখানে আরেকটা বিষয় বলা হচ্ছে, এখানে আরেকটা বিষয় বলা আছে, যখন ফ্যাক্ট ইন ইস্যু দেখবেন ফ্যাক্ট ইন ইস্যু কি তার নিচে আরেকটা বিষয় বলা আছে বেয়ার একটে, সেটা হচ্ছে যে সিপিসির দেওয়ানি কার্যবিধি 1908 কার্যকর হওয়ার পর যখন কোনো কোর্ট কোনো ইস্যু অফ ফ্যাক্ট রেকর্ড করে থাকে, এই ইস্যুগুলো হতে যে ফ্যাক্টগুলো আনসারের ক্ষেত্রে যে ঘটনাগুলো এক পক্ষ দৃঢ়ভাবে সমর্থন করে এবং অন্য পক্ষ অস্বীকার করে সেটাই হলো ফ্যাক্ট ইন ইস্যু। অর্থাৎ দেওয়ানি কার্যবিধি অনুযায়ী এক পক্ষ কর্তৃক দৃঢ়ভাবে সমর্থন করবে এবং অন্য পক্ষ কর্তৃক সেটা হচ্ছে কি করবে, আপনার অস্বীকার করবে। এটাকে মীমাংসা করার জন্য, নিষ্পত্তি করার জন্য আদালত যে ইস্যুটা গঠন করে সেটাকে বলা হয় ফ্যাক্ট ইন ইস্যু। এই সম্পর্কে ফ্যাক্ট ইন ইস্যু গঠন করার সম্পর্কে কোথায় বলা আছে, অর্ডার 14 রুল 1 যখন সিপিসি পড়বেন, কোড অফ সিভিল প্রসিডিউর পড়বেন, তখন এই আদেশ 14 বিধি 1 যখন পড়বেন তখন আপনি দেখবেন যে ওইখানে কিভাবে ফ্রেমিং অফ ইস্যু কিভাবে গঠন করতে হয় ওইটা বলা আছে। অর্থাৎ এক পক্ষ দাবি করবে, অন্য পক্ষ যদি ডিনাই করে তখন তার মাধ্যমে
ফ্যাক্ট ইন ইস্যু গঠিত হবে। তারপরে খেয়াল করেন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণটা যদি একটু খেয়াল করবেন তাহলে আপনি দেখবেন যে কি কি রেলিভেন্ট ফ্যাক্ট বের হয় আর কি কি ফ্যাক্ট ইন ইস্যু বের হয়। এখানে একটা ঘটনা বলছে যে এ কে হত্যার দায়ে বি কে অভিযুক্ত করা হলো। এ নামক একজন ব্যক্তিকে হত্যার দায়ে বি কে অভিযুক্ত করা হলো। বিচারকালে নিচের বিষয়গুলো ফ্যাক্ট ইন ইস্যু হবে। বিচারকালে নিচের বিষয়গুলো ফ্যাক্ট ইন ইস্যু হবে। নাম্বার 1, বি এর মৃত্যু ঘটিয়েছে কিনা, অর্থাৎ বি নামক যে ব্যক্তি সেই ব্যক্তি এ কে হত্যা করছে কিনা। 2 নম্বরে বলতেছে বি এ কে মারার জন্য কোনো ইচ্ছা ছিল কিনা, বি এ কে মারার জন্য কোনো ইচ্ছা ছিল কিনা। যদি প্রথমটা প্রমাণিত হয়ে যায় যে হ্যাঁ বি এর মৃত্যু ঘটিয়েছে, তারপরে 2 নম্বর ইস্যুটা আসবে যে বি আসলে এ কে মারার ইচ্ছা ছিল কিনা, নাকি আনইনটেনশনালি অর্থাৎ মানে অ্যাক্সিডেন্টালি নাকি বি এ কে মেরে ফেলছে। ওইটা হচ্ছে বিচার্য বিষয়ের একটা কোশ্চেন আসবে। যখন 2 নাম্বারটা ফিক্সড হয়ে যাবে, নির্ণয় করা হয়ে যাবে যে ইচ্ছাকৃতভাবেই মারছে, তারপরে আসবে যে ইচ্ছাকৃতভাবে মারার পিছনে আর কোনো কারণ ছিল কিনা। বি হ্যাড রিসিভ দ্য গ্রেভ অ্যান্ড সাডেন প্রভোকেশন ফ্রম এ, এটা ছিল কিনা, অর্থাৎ বি নামক যে ব্যক্তি সে গ্রেভ অ্যান্ড সাডেন প্রভোকেশন পেয়েছে কিনা এর কাছ থেকে। গ্রেভ অ্যান্ড সাডেন প্রভোকেশন যদি পেয়ে থাকে তাহলে কিন্তু আপনার মনে রাখবেন যে এটা এ কে মারার জন্য বি এর কোনো শাস্তি হবে না, মানে শাস্তি হবে কিন্তু মার্ডারের শাস্তি হবে না। কারণ আমরা দেখে আসছিলাম পেনাল কোডে যখন 300 নম্বর ধারা পড়বো, 300 নম্বর ধারার মধ্যে যে হচ্ছে হোয়েন কালপল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার, তার যে এক্সেপশন গুলো আছে, এক্সেপশন 1 নম্বর এক্সেপশনের এক্সেপশন ছিল হচ্ছে 3টা। সেখানে একটা বলা ছিল গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশনের মাধ্যমে যদি কোনো অপরাধ করা হয় তাহলে সেটা অপরাধ হবে না, মানে তাকে লায়াবল করা যাবে না মার্ডারের জন্য। হয়তোবা কালপল হোমিসাইডের জন্য লায়াবল করতে পারবেন কিন্তু মার্ডারের জন্য পারবেন না। তারপরে দেখেন বি যখন একে মার্ডার করেছিল তখন বি এর নেচার সম্পর্কে বুঝতে সক্ষম ছিল কিনা। কারণ যদি অফেন্সের নেচার সম্পর্কে বুঝতে অক্ষম হয় তাহলে তো ডিফেন্স ক্লেম করতে পারবে, যদি আনসাউন্ড থাকে তাহলে তো ডিফেন্স ক্লেম করতে পারবে। কারণ আমরা পেনাল কোড যখন পড়বো, পেনাল কোডে আমরা দেখবো যে সেকশন 82, 83, 84, 85 এই 4টা ধারায় বলা আছে কখন কখন আপনি ডিফেন্স ক্লেম করতে পারবেন। আনসাউন্ড থাকলে কখন করতে পারবেন, কখন আপনার বুঝার অক্ষমতা থাকলে আপনি কখন করতে পারবেন। দণ্ডবিধির 82, 83, 84, 85 ওইগুলো আমরা পড়বো, ওই সময় শিখতে পারবো। সুতরাং এইগুলো হচ্ছে আপনার একটা এ বি কে হত্যা করছে, এই বিষয়গুলো বিচার্য বিষয় হতে পারে। এই বিষয়গুলো সিদ্ধান্তে পৌঁছানোর পরেই আদালত ডিটারমাইন করতে পারবে, সিদ্ধান্তে পৌঁছাতে পারবে যে আসলে বি এ কে হত্যা করছে কি করে নাই। যদিও প্রথমে বলছে মার্ডার করছে, কিন্তু এই বিষয়গুলো ছিল কিনা ওইখানে। তারপরে আপনাকে যে বিষয়টা এখান থেকে মনে রাখতে হবে, এরপর একটা ডকুমেন্টের সংজ্ঞা দেওয়া আছে। ডকুমেন্ট বলতে আপনি সাক্ষ্য আইনে কি বুঝেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডকুমেন্ট বলতে বোঝায় কোনো বস্তুর বা কোনো পদার্থের সাবস্টেন্স এর উপর, অর্থাৎ এটা বস্তুর উপর হতে পারে বা কোনো সাবস্টেন্স বা পদার্থের উপর হতে পারে। ডকুমেন্ট কোনো বস্তুর উপর বা কোনো পদার্থের উপর যদি আপনি কোনো কিছু, কোনো লেটার, ফিগার, মার্কস বা বাই মোর দেন ওয়ান অফ দোজ ইউজ করে থাকেন যা কোনো তথ্য বর্ণনা করে বা সংরক্ষণ করা হয়। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি যে এই যে ফোঁটা দিলেন, ফোঁটা দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন, বা হচ্ছে আপনি যে এখানে পাথরের উপরে যে খোদাই করলেন এটা দিয়ে কি বোঝাতে চাচ্ছেন, যদি আপনি ওই ফিগার মানে একটা ড্র করলেন, ড্র করে আপনি কি বোঝাতে চাচ্ছেন, যদি লেটার, ফিগার, মার্কস এগুলোর মাধ্যমে যদি আপনি কোনো তথ্য বর্ণনা করেন অথবা কোনো তথ্য সংরক্ষণ করেন তাহলে সেটাকে বলা হবে সাক্ষ্য আইনের ভাষায় ডকুমেন্ট। অর্থাৎ ডকুমেন্ট বলতে কোনো বস্তুর উপরে বা কোনো সাবস্টেন্সের উপরে যদি আপনার লেটার, ফিগার, মার্কস এই বিষয়গুলো যদি আপনি কি করেন, কোনো একটা তথ্য বর্ণনা করার জন্য বা সংরক্ষণ করার জন্য যদি আপনি এগুলো ব্যবহার করেন তাহলে সেটাকে বলা হবে সাক্ষ্য আইনের ভাষায় ডকুমেন্ট। এই ডকুমেন্টের পরে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে এভিডেন্স। সাক্ষ্য আইনের 3 ধারায়
কোন কোন বিষয়গুলোকে ডকুমেন্টের মধ্যে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে 3 ধারায় দেখবেন আপনি যে রাইটিং ওয়ার্ড প্রিন্টেড অথবা লিথোগ্রাফ অথবা ফটোগ্রাফ অথবা ম্যাপ অথবা প্ল্যান, যদি কোনো স্টোন বা মেটাল প্লেসের উপরে যদি আপনি কোনো কিছু খোদিত করে রাখেন কোনো ক্যারিকেচার হাস্যোদ্বেগকারী বা ব্যঙ্গচিত্র যদি আপনি অঙ্কন করে থাকেন, তাহলে সাক্ষ্য আইনের 3 ধারা অনুযায়ী এগুলো হবে ডকুমেন্ট। তার মানে ডকুমেন্ট হচ্ছে ওই ওয়ার্ড এবং সাবস্টেন্সের মধ্যে ওই বিষয়গুলোর মাধ্যমে যদি আপনি কোনো কিছু লিখে থাকেন, কোনো ওয়ার্ড প্রিন্টেড করে থাকেন, কোনো লিথোগ্রাফ করে থাকেন, কোনো ফটোগ্রাফ করে থাকেন, কোনো ম্যাপ, কোনো প্ল্যান, কোনো স্টোন বা মেটাল প্লেসের উপরে কোনো ইনস্ক্রিপশন যদি করে থাকেন খোদিত থাকলে, তাহলে বা হচ্ছে কোনো ক্যারিকেচার হাস্যোদ্বেগকারী বা ব্যঙ্গচিত্র যদি অঙ্কন করে থাকেন, তাহলে সেগুলোকে বলা হবে সাক্ষ্য আইনের 3 ধারা অনুযায়ী ডকুমেন্ট। অর্থাৎ এই যে ওয়ার্ডগুলো, এগুলো একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। তারপরে দেখেন এভিডেন্স বলতে কি বোঝায়, এভিডেন্স বলতে কি বোঝাবে, এভিডেন্স কি, হোয়াট ইজ এভিডেন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এভিডেন্স বলতে কি বুঝেন? এখন এই এভিডেন্স শব্দটি ল্যাটিন শব্দ এভিডার্স থেকে আসছে। এভিডার্স ল্যাটিন শব্দ, এভিডার্স শব্দ থেকে এভিডেন্স শব্দটি আসছে। আর এভিডার্স শব্দের অর্থ কি? সুস্পষ্টভাবে কোনো কিছু প্রদর্শন করা, সুস্পষ্টভাবে কোনো কিছু প্রদর্শন করা, দৃষ্টিগোচর করা অথবা সুস্পষ্টভাবে কোনো কিছু আবিষ্কার করা। তার মানে এভিডেন্স শব্দটা আপনি দেখলেন যে এভিডেন্স শব্দটা আসছে কোত্থেকে? এই এভিডেন্স শব্দটা উৎপত্তি হচ্ছে ল্যাটিন শব্দ এভিডার্স থেকে। এভিডার্স শব্দটার অর্থ কি? সুস্পষ্টভাবে কোনো কিছু প্রদর্শন করা, দৃষ্টিগোচর করা অথবা সুস্পষ্টভাবে কোনো কিছু আবিষ্কার করা। সুতরাং এক্ষেত্রে আপনি সংজ্ঞাটা বলতে পারেন এভিডেন্স মানে হচ্ছে কোনো কিছু সুস্পষ্টভাবে, মানে আদালতে কোনো কিছু হচ্ছে কোনো কিছু প্রদর্শন করা, আদালতে দৃষ্টিগোচর করা অথবা সুস্পষ্টভাবে আবিষ্কার করা, কারণ এটা এভিডেন্স শব্দের অর্থ। সাক্ষ্য আইনের 3 ধারায়, সাক্ষ্য আইনের 3 ধারায় খেয়াল করেন 3 ধারায় কয় ধরনের এভিডেন্সের কথা বলা আছে? 3 ধারায় এভিডেন্সের যে সংজ্ঞাটা দেওয়া আছে, এখানে 2 ধরনের এভিডেন্সের কথা বলা আছে। একটা হচ্ছে ওরাল এভিডেন্স আর একটা হচ্ছে ডকুমেন্টারি এভিডেন্স। সাক্ষ্য আইনের 3 ধারায় যে এভিডেন্সের সংজ্ঞাটা দেওয়া আছে, সেই সংজ্ঞার মধ্যে 2 ধরনের এভিডেন্স এর কথা বলা আছে। একটা হচ্ছে ওরাল এভিডেন্স, একটা হচ্ছে ডকুমেন্টারি এভিডেন্স। এখন এভিডেন্সের আমরা ক্লাসিফিকেশনটা যদি একটু দেখার চেষ্টা করি, সাক্ষ্য আইনে কি কি এভিডেন্স নিয়ে আলোচনা করছে, সেক্ষেত্রে আমরা পরবর্তীতে দেখবো যে এভিডেন্স প্রধানত সাক্ষ্য আইনের 3 ধারা অনুযায়ী 2 প্রকার হতে পারে, সেটা হচ্ছে ওরাল এভিডেন্স, ডকুমেন্টারি এভিডেন্স। তো ওরাল এভিডেন্সের যদি আমরা চিন্তা করি, ওরাল এভিডেন্স কি কি হতে পারে? এটা হচ্ছে অরিজিনাল বা প্রাইমারি ওরাল এভিডেন্স, অরিজিনাল বা প্রাইমারি ওরাল এভিডেন্স, অরিজিনাল বা প্রাইমারি ওরাল এভিডেন্স, আরেকটা হচ্ছে সেকেন্ডারি ওরাল এভিডেন্স। খেয়াল করেন ওরাল এভিডেন্স 2 ভাগে পরবর্তীতে আমরা ভাগ করতে পারি। আর ডকুমেন্টারি এভিডেন্সের ক্ষেত্রে আমরা খেয়াল করব প্রাইমারি বা অরিজিনাল ডকুমেন্টারি এভিডেন্স, সেকেন্ডারি ডকুমেন্টারি এভিডেন্স। অর্থাৎ সাক্ষ্য আইনের 3 ধারায় যদিও বলা হচ্ছে ওরাল এভিডেন্স আর ডকুমেন্টারি এভিডেন্স, পরবর্তীতে আমরা বিস্তারিত যখন পিছনের দিকে পড়বো, পিছনের দিকে, তখন আমরা দেখব যে ওরাল এভিডেন্স 2 ধরনের হতে পারে। সেটা হচ্ছে অরিজিনাল অথবা প্রাইমারি ওরাল এভিডেন্স, একটা হচ্ছে সেকেন্ডারি ওরাল এভিডেন্স। আর ডকুমেন্টারি এভিডেন্স এটাও আবার 2 ধরনের হতে পারে, প্রাইমারি বা অরিজিনাল ডকুমেন্টারি এভিডেন্স, আরেকটা হচ্ছে সেকেন্ডারি ডকুমেন্টারি এভিডেন্স। সেক্ষেত্রে হোয়াট ইজ ওরাল এভিডেন্স? ওরাল এভিডেন্স কি? আদালত, দেখেন আদালত বিচার্য বা তদন্ত বিষয়ে, আদালত বিচার্য বা তদন্ত বিষয়ে যে সকল বিবৃতি দেওয়ার জন্য বা উইটনেসের যে সব স্টেটমেন্ট কোর্টের দরকার হয়, সেগুলো হচ্ছে ওরাল এভিডেন্স। আদালত বিচার্য বা তদন্ত বিষয়ে যে সকল বিবৃতি দেওয়ার জন্য বা উইটনেসের যে সব স্টেটমেন্ট আদালতের দরকার হয়, উইটনেসকে কল করে সাক্ষ্য দেওয়ার জন্য, সেগুলো হচ্ছে ওরাল এভিডেন্স। সাক্ষ্য আইনের কোন ধারায় বলা আছে ওরাল এভিডেন্স সম্পর্কে? আপনি সাক্ষ্য আইনে যখন 60 নম্বর ধারাটা আমরা পড়বো, তখন সাক্ষ্য আইনের 60 নম্বর ধারায় বলা থাকবে ওরাল এভিডেন্স মাস্ট ডিরেক্ট, ওরাল এভিডেন্স মাস্ট ডিরেক্ট। অর্থাৎ এই সাক্ষ্য আইনের হচ্ছে 60 ধারায় স্পষ্ট করে বলে দিচ্ছে, 60 ধারায়, যে ওরাল এভিডেন্সটা হবে ডিরেক্ট। তার মানে আমরা যে ওরাল এভিডেন্সের ক্লাসিফিকেশনটা উপরে দেখলাম, যে
ওরাল এভিডেন্স হতে পারে হচ্ছে আপনার এখানে অরিজিনাল বা প্রাইমারি ওরাল এভিডেন্স, আবার সেকেন্ডারি ওরাল এভিডেন্স। সেই ক্ষেত্রে সাক্ষ্য আইন শুধুমাত্র এই 60 ধারা অনুযায়ী প্রাইমারি ওরাল এভিডেন্স বা ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট বলতে প্রাইমারি ওরাল এভিডেন্সকে স্বীকৃতি দিচ্ছে। এখন তাহলে কি সেকেন্ডারি ওরাল এভিডেন্স এটা গ্রহণযোগ্য হবে কিনা, এটাকে আমরা হেয়ারসে এভিডেন্স বলতে পারি, সেকেন্ডারি ওরাল এভিডেন্স। এই ক্ষেত্রে কিছু এক্সেপশন আছে, সেগুলো আমরা পরবর্তীতে অবশ্যই দেখব যে কখন কখন আসলে হেয়ারসে এভিডেন্স বা সেকেন্ডারি ওরাল এভিডেন্স গ্রহণযোগ্য হতে পারে। প্রাইমারি ওরাল এভিডেন্স ডিরেক্ট হতে পারে, ডিরেক্ট, এবং এটা কোর্টের কাছে গ্রহণযোগ্য হবে। কোনটা প্রাইমারি ওরাল এভিডেন্স? কোনটা প্রাইমারি ওরাল এভিডেন্স হচ্ছে যে বিষয়টা সাক্ষী নিজে দেখেছে, সাক্ষী নিজে যে বিষয়টা দেখেছে অথবা নিজ কানে শুনেছে, এগুলো হচ্ছে অরিজিনাল বা ডিরেক্ট ওরাল এভিডেন্স। অর্থাৎ এইটা হচ্ছে আদালতের সামনে বা আদালতের কাছে গ্রহণযোগ্য 60 ধারা অনুযায়ী। এবং সাক্ষ্য আইনে 60 ধারায় বলে দিচ্ছে যে সাক্ষ্য আইনে শুধুমাত্র ওরাল এভিডেন্স অবশ্যই ডিরেক্ট হতে হবে, অরিজিনাল হতে হবে। এই ওরাল এভিডেন্স ডিরেক্ট বা অরিজিনাল সেটা হচ্ছে আপনার এই যে কোনটা, সেটা হচ্ছে সাক্ষ্য আইনে যে সাক্ষী নিজে দেখেছে অথবা নিজে কানে শুনেছে। পরীক্ষার মধ্যে আসে কোন ধরনের ওরাল এভিডেন্স সাক্ষ্য আইনে গ্রহণযোগ্য? যেই সাক্ষী নিজে দেখেছে, যেই সাক্ষী নিজ কানে শুনেছে, যে ব্যক্তি আদালতে সরাসরি গিয়ে সাক্ষ্য দিচ্ছে বা সবগুলো দেখে, মানে নিজে দেখে বা শুনে আদালতে গিয়ে সাক্ষ্য দিচ্ছে, এগুলো হচ্ছে ডিরেক্ট বা অরিজিনাল এভিডেন্স। সেকেন্ডারি ওরাল এভিডেন্স কোনগুলো? সাক্ষী নিজে দেখেনি, নিজে দেখে নাই, নিজে শুনেও নাই, তা হলো সেকেন্ডারি ওরাল এভিডেন্স। অর্থাৎ অন্যের নিকট হতে শুনে যখন কোনো ব্যক্তি সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে আসে তখন সেটাকে বলা হয় সেকেন্ডারি ওরাল এভিডেন্স। এটা হচ্ছে গৌণ সাক্ষ্য, এটাকে বলা হয় গৌণ সাক্ষ্য, গৌণ সাক্ষ্য। সেক্ষেত্রে দেখেন সেকেন্ডারি ওরাল এভিডেন্স কোনগুলো? সেকেন্ডারি ওরাল এভিডেন্স হচ্ছে যে সাক্ষী, মানে যে সাক্ষ্যটা হচ্ছে সাক্ষ্য নিজে দেখে নাই, নিজে কানে শুনেও নাই, অন্যের নিকট থেকে শুনে এসে সাক্ষ্য দিতে আসছে আদালতে। এক্ষেত্রে আপনি যেটা মনে রাখবেন সেটা হচ্ছে গিয়ে আপনার সাক্ষ্য আইনের 32 এবং 33 ধারায়, 32 এবং 33 ধারায়, এবং আপনি যখন আমি সাক্ষ্য আইনের 6 নম্বর ধারা পড়াবো রেড জেস্টে, ওই রেড জেস্টে যখন প্রিন্সিপাল পড়াবো, প্লি অফ অ্যালিবাই যখন পড়াবো, ওই সমস্ত ক্ষেত্রে সাধারণত সেকেন্ডারি ওরাল এভিডেন্স গ্রহণযোগ্য হতে পারে, অর্থাৎ হেয়ারস এভিডেন্স অ্যাডমিসেবল হতে পারে। তাছাড়া হেয়ারস এভিডেন্স সাক্ষ্য আইনে গ্রহণযোগ্য না। তারপরে চলে যান ডকুমেন্টারি এভিডেন্স। ডকুমেন্টারি এভিডেন্সও দুই প্রকার থাকবে, প্রাইমারি ডকুমেন্টারি এভিডেন্স, সেকেন্ডারি ডকুমেন্টারি এভিডেন্স। প্রাইমারি যে ডকুমেন্টারি এভিডেন্স সেটা হচ্ছে আপনার একটা দলিল আদালতে আপনি হাজির করবেন, যে মূল দলিলটা, ওই মূল দলিলটা হচ্ছে প্রাইমারি ডকুমেন্টারি এভিডেন্স। অর্থাৎ যে আপনার সাথে একটা দলিল, আপনি ধরেন আরেকজনের সাথে একটা দলিল সম্পাদন করলেন, মূল যে দলিল সেটা হচ্ছে প্রাইমারি ডকুমেন্টারি এভিডেন্স। মূল দলিল বা হচ্ছে অরিজিনাল দলিল, হ্যাঁ, কোর্টের সামনে যদি আপনি হাজির করেন সেটাকে বলা হবে প্রাইমারি ডকুমেন্টারি এভিডেন্স। আর যদি আপনি খেয়াল করেন যে প্রাইমারি ডকুমেন্টারি এভিডেন্স যদি কপি করেন তাহলে সেটা হয়ে যাবে মাধ্যমিক বা গৌণ দালিলিক সাক্ষ্য, অর্থাৎ সেকেন্ডারি ডকুমেন্টারি এভিডেন্স। প্রাইমারি ডকুমেন্ট যদি কপি করেন তাহলে সেটা হয়ে যাবে সেকেন্ডারি বা হচ্ছে আপনার মাধ্যমিক দালিলিক সাক্ষ্য। সেক্ষেত্রে বলতেছে কিছু ব্যতিক্রম ছাড়া সর্বক্ষেত্রে আপনাকে প্রাথমিক সাক্ষ্য দিয়ে দলিলের বিষয়বস্তু প্রমাণ করতে হবে। প্রাথমিক দালিলিক সাক্ষ্য দিয়ে আপনি দলিলের বিষয়বস্তু প্রমাণ করতে হবে। কিছু ব্যতিক্রম ছাড়া সকল ক্ষেত্রে প্রাথমিক দালিলিক সাক্ষ্য দ্বারা আপনাকে এই সাক্ষ্য আইনে প্রমাণ করতে হবে। কিছু কিছু ব্যতিক্রম আছে, সেগুলো আমরা পরে 65 নম্বর সেকশনে পড়ব। 65 সেকশনে বলা আছে এইগুলো হচ্ছে সাক্ষ্য আইনে সাক্ষ্য বলতে কি বুঝেন। সাক্ষ্য আইনে সাক্ষ্য বলতে কি বুঝেন? কোন একটা বিষয় প্রমাণ করার জন্য আদালতে, কোন একটা বিষয় প্রমাণ করার জন্য যখন শপথ গ্রহণের মাধ্যমে কোন একজন ব্যক্তি আদালতে দাঁড়িয়ে যে ওরাল এভিডেন্স অথবা ডকুমেন্টারি এভিডেন্স সাবমিট করে, সেটাই হচ্ছে সাক্ষ্য আইনে এভিডেন্স। অর্থাৎ সাক্ষ্য আইনের সংজ্ঞাটায় মূলত ওরাল এভিডেন্স এবং ডকুমেন্টারি এভিডেন্স সম্পর্কে বলা আছে। এখানে কিন্তু আপনি দেখতেছেন যে আলাদা করে এভিডেন্সের সংজ্ঞা তেমন আলাদা করে দেওয়া নাই। তারপরে শিখবো হচ্ছে তিনটা বিষয়, প্রুভড, নট প্রুভ, ডিসপ্রুভড। তিন দ্বারা ডেফিনেশন দেওয়া আছে তিনটা বিষয়। একটা হচ্ছে প্রমাণিত, একটা হচ্ছে প্রমাণিত নয়,
একটা হচ্ছে অপ্রমাণিত। তাহলে প্রথমে শিখবো হচ্ছে প্রমাণিত বলতে সাক্ষ্য আইনে কি বোঝায়। বলতেছে কোর্ট যখন কোন একটা ফ্যাক্টের এক্সিস্টেন্স আছে বলে বিলিভ করবে তখন সেটাকে বলা হবে প্রমাণিত। যখন কোর্ট কোন একটা বিষয় সম্পর্কে এক্সিস্টেন্স আছে বলে বিলিভ করবে তখন সেটাকে বলা হবে কি, তখন সেটাকে বলা হবে হচ্ছে আপনার প্রুফ। তারপরে বলতেছে যদি আদালত নিজে বিলিভ না করে বা বিলিভ করে বা আদালত বিশ্বাস করে যে যদি এই ঘটনা সম্পর্কে আমি কোনো রিজনেবল পার্সনকে জিজ্ঞেস করি যে এই ঘটনা এক্সিস্টেন্স আছে কিনা, তখন ওই রিজনেবল পার্সন যদি আপনার তাকে জিজ্ঞেস করার পরে বলা হয় যে এই ঘটনা কি প্রমাণিত বা আপনি কি মনে করেন এই ঘটনার অস্তিত্ব আছে, তখন ওই রিজনেবল পার্সন সরাসরি বলবে যে হ্যাঁ এই ঘটনার অস্তিত্ব আছে, তখন আদালত সেটাকে ধরে নিবে প্রমাণিত। তাহলে আপনি খেয়াল করবেন যে কোন একটা ঘটনা প্রমাণিত কিনা সেই বিষয়টা নির্ভর করতেছে আপনার এখানে আদালত যখন নিজে ধরে নিবে যে বিষয়টা প্রমাণিত বা এক্সিস্টেন্স আছে, অথবা যখন এরকম হবে যে আপনার কোন একজন রিজনেবল পার্সনকে যখন বলা হবে তখন ওই ব্যক্তি বলবে যে আমি আমার যে সেন্স, যে রিজনেবল মাইন্ড সেটা অ্যাপ্লাই করে আমি বলতে পারি এই ঘটনার এক্সিস্টেন্স আছে, তাহলে সেটাকে বলা হবে প্রমাণিত। তারপরে আপনার বিষয়টা হচ্ছে কখন একটা বিষয়কে ডিসপ্রুভ বলে গণ্য করা হবে। কখন একটা বিষয়কে ডিসপ্রুভ অর্থাৎ অপ্রমাণিত কখন একটা বিষয়কে অপ্রমাণিত বলা হবে, অপ্রমাণিত। ডিসপ্রুভড যেটা প্রমাণিতর বিপরীত, প্রুভড তারপর হচ্ছে ডিসপ্রুভড, প্রমাণিত অপ্রমাণিত, অর্থাৎ এটা হচ্ছে বিপরীত। সেক্ষেত্রে বিপরীতের ক্ষেত্রেও দুইটা বিষয়, যখন আদালত নিজে থেকে ধরে নিবে যে এই ঘটনার কোনো এক্সিস্টেন্স নেই তখন সেটাকে বলা হবে ডিসপ্রুভড, অথবা আদালত যদি কোনো রিজনেবল পার্সনকে জিজ্ঞেস করে যে এরকম সিচুয়েশনে এরকম ঘটনা অস্তিত্ব থাকতে পারে কিনা, যদি ওই ব্যক্তি তার রিজনেবল সেন্স অ্যাপ্লাই করে যদি বলে যে না ওই ঘটনার অস্তিত্ব নেই, তাহলে সেটা হবে ডিসপ্রুভড। তারপরে আরেকটা বিষয় হচ্ছে নট প্রুভড। এটা হচ্ছে নাইদার প্রুভড নট ডিসপ্রুভড, অর্থাৎ এটা প্রমাণিত নয় অপ্রমাণিত নয়, দুইটার মাঝখানে, তাহলে সেটাকে বলা হবে নট প্রুভড। নাইদার প্রুভ নর ডিসপ্রুভড, প্রমাণিত নয় অপ্রমাণিত নয়, তাহলে সেটা হবে নট প্রুভড। এই হচ্ছে আমাদের সাক্ষ্য আইনের 3 ধারা। অর্থাৎ সাক্ষ্য আইনের 3 ধারায় আপনি কি কি দেখলেন? প্রথমে দেখলেন হচ্ছে আদালতের সংজ্ঞা, তারপরে ফ্যাক্ট, আদালতের সংজ্ঞার পরে দেখলেন হচ্ছে ফ্যাক্ট, তারপরে আপনি দেখলেন হচ্ছে রেলিভেন্ট ফ্যাক্ট, তারপরে আপনি দেখলেন হচ্ছে ফ্যাক্ট ইন ইস্যু, তারপরে আপনি যেটা দেখলেন সেটা হচ্ছে গিয়ে আপনার ওইখানে ডকুমেন্টের সংজ্ঞা, তারপরে আপনি যেটা দেখলেন সেটা হচ্ছে গিয়ে সাক্ষ্য এভিডেন্সের সংজ্ঞা, তারপরে আপনি যে বিষয়টা দেখলেন সেটা হচ্ছে গিয়ে আপনার প্রুভড, তারপরে যেটা দেখলেন সেটা হচ্ছে গিয়ে ডিসপ্রুভড, এবং সর্বশেষ সাক্ষ্য আইনে যে 3 ধারা সংজ্ঞাটা দেখলেন সেটা হচ্ছে নট প্রুভড। অর্থাৎ আপনার এই সমস্ত বিষয়গুলো যদি সাক্ষ্য আইনের অন্য কোথাও যদি এই শব্দগুলো উল্লেখ থাকে, তাহলে এই 3 ধারায় যেভাবে ডেফিনেশন দেয়া আছে ঠিক এই ডেফিনিশন অনুযায়ী আপনাকে ইন্টারপ্রিটেশন করতে হবে বা সেন্সগুলো বুঝতে হবে। এখন আমরা চলে যাব সাক্ষ্য আইনের 4 ধারা। সাক্ষ্য আইনের 4 ধারায় বলা হচ্ছে মে প্রিজিউম, শ্যাল প্রিজিউম এবং কনক্লুসিভ প্রুফ। সাক্ষ্য আইনের 4 ধারায় বলা হচ্ছে মে প্রিজিউম, শ্যাল প্রিজিউম এবং কনক্লুসিভ প্রুফ। মে প্রিজিউম, শ্যাল প্রিজিউম এবং কনক্লুসিভ প্রুফ। সেক্ষেত্রে সাক্ষ্য আইনের এই 4 ধারায় মে প্রিজিউম বলতে কি বুঝেন, শ্যাল প্রিজিউম বলতে কি বুঝেন, কনক্লুসিভ প্রুফ বলতে কি বুঝেন, সেই বিষয়গুলো ডিফাইন করা হচ্ছে। এখন এই যে মে প্রিজিউম, এখানে 2টা অপশন থাকবে, 2টা অপশনকে মে প্রিজিউম বুঝাবে। নাম্বার 1
প্রুভড বলে প্রিজিউম করবে। প্রুফ না, কোর্ট হচ্ছে আদালত হচ্ছে কোন একটা বিষয়কে প্রমাণিত বলে করবে, প্রিজাম্পশন করবে, অথবা এটা প্রমাণের জন্য আদালত কি করতে পারে, কোনো পক্ষকে কল করতে পারে, কোনো পক্ষকে আদালত ডাকতে পারে বা হচ্ছে সুযোগ দিতে পারে। হয়তো আদালত ধরে নিবে যে এটা প্রমাণিত, অথবা আদালত চাইলে কোনো পক্ষকে বলতে পারে যে আপনি এটা প্রুভড করে দিয়ে যান, অথবা এটা ডিসপ্রুভড করে দিয়ে যান, যে কোনো একটা। তার মানে আদালত এটা মে প্রিজিউমের ক্ষেত্রে আদালতের প্রিজাম্পশনটা হচ্ছে একটু হালকা একটা প্রিজাম্পশন, ফ্যাকচুয়াল প্রিজাম্পশন, ঘটনাগত প্রিজাম্পশন। সেক্ষেত্রে আদালত এটা প্রমাণিত ধরতে পারে, অথবা এটা প্রমাণিত কিনা সেজন্য কোনো পক্ষকে আদালতে হাজির হয়ে তা প্রমাণ করার জন্য বলতে পারে। এখন এই মে প্রিজিউমের বিষয়টা কেমন, এটা হচ্ছে রিভার্টেবল বা খণ্ডনযোগ্য। অর্থাৎ এই মে প্রিজিউম কেউ যদি বলে, আদালত যদি বলে যে এটা প্রমাণিত, আপনি চাইলে এটা ডিসপ্রুভ করার জন্য আপনি আদালতে আবেদন করতে পারেন যে এটা যেহেতু খণ্ডনযোগ্য, আমি প্রমাণ করব যে এটা ডিসপ্রুভড, কিন্তু আদালত ধরে নিচ্ছে প্রাইমারিলি যে এটা প্রুভড। আবার আদালত যদি ধরে নেয় যে এটা ডিসপ্রুভড, তখন আপনি চাইলে আদালতের কাছে আবেদন করতে পারেন যে আমি খণ্ডন করব এবং আমি দেখাবো যে এই ঘটনা হচ্ছে প্রুভড। অর্থাৎ এখানে দুইটা অপশন থাকবে, একটা আদালত ধরে নিবে যে এটা প্রমাণিত, অথবা আদালত আপনাকে কল করবে, কোনো পক্ষকে ডাকবে যে তুমি প্রমাণ করে দিয়ে যাও এটা প্রমাণিত। তার পরবর্তীতে দেখেন শ্যাল প্রিজিউম। শ্যাল প্রিজিউম হচ্ছে আইনগত প্রিজাম্পশন, লফুল প্রিজাম্পশন। সেক্ষেত্রে আদালত স্ট্রংলি ধরে নিবে যে এটা প্রমাণিত। এক্ষেত্রে আদালত স্ট্রংলি ধরে নিবে যে এটা প্রমাণিত, অর্থাৎ এটা শ্যাল প্রিজিউমের ক্ষেত্রে একটা অপশন থাকবে শুধু, কারণ আদালত কোনো অপশন, এখানে আদালতের একটাই অপশন, আদালত ধরে নিচ্ছে এটা প্রমাণিত, কিন্তু আপনাকে একটা অপশন দিচ্ছে যে আপনি চাইলে আদালতে এসে আপনি বলতে পারেন যে আমি এটা ডিসপ্রুভড করব, ডিসপ্রুভড। শ্যাল প্রিজিউমের ক্ষেত্রে আদালত আপনাকে একটা অপশন দিতেছে, যেন তাহলে আপনি প্রমাণিত নয় শুধু ওই বিষয়টা প্রমাণ করেন। মে প্রিজিউমের ক্ষেত্রে আপনি প্রমাণিত বা প্রমাণিত নয়, বা প্রমাণিত বা অপ্রমাণিত দুইটাই আপনি হচ্ছে গিয়ে নিতে পারতেন, বা দুইটাই চ্যালেঞ্জ করা যেত যে আমি প্রমাণ করব এটা প্রমাণিত, অথবা আমি প্রমাণ করব এটা অপ্রমাণিত। কিন্তু শ্যাল প্রিজিউমের ক্ষেত্রে শুধুমাত্র একটা অপশন থাকে শ্যাল প্রিজিউমের ক্ষেত্রে, সেটা হচ্ছে কি আপনার শ্যাল প্রিজিউমের ক্ষেত্রে বলতেছে যে আদালত ধরে নিচ্ছে এটা প্রমাণিত, এটা আইনগত প্রিজাম্পশন এবং স্ট্রং প্রিজাম্পশন। আদালত শুধুমাত্র একটাই অপশন দিবে আপনাকে যে আপনি চাইলে বিষয়টা ডিসপ্রুভড প্রমাণ করতে পারেন, ডিসপ্রুভড। এবং আপনি ডিসপ্রুভ প্রমাণ করতে না পারলে তাহলে আপনাকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। কিন্তু আদালত যদি বিষয়টা ধরে যে এটা ডিসপ্রুভড, তখন আপনি এটা প্রমাণিত এটা বলার কোনো সুযোগ নাই। এখানে শ্যাল প্রিজিউমের ক্ষেত্রে আদালত যেটা বলবে এটাই স্ট্রং। আপনি হয়তো ওই সময় প্রমাণিত ওইটা করতে পারতেন যদি মে প্রিজিউম করতো, মে প্রিজিউম। শ্যাল প্রিজিউমের ক্ষেত্রে স্ট্রং প্রিজাম্পশন, এখানে শুধুমাত্র একটা অপশন, আপনাকে শুধুমাত্র ডিসপ্রুভড করার অপশনটা দিবে, ডিসপ্রুভড। আপনি প্রমাণ করবেন এই অপশনটা দিবে না, যে আমি প্রমাণ করবো এটা এক্সিস্টেন্স আছে, এটা আদালত দিবে না, কারণ আদালত স্ট্রংলি ধরে নিবে যে এই বিষয়টা এক্সিস্টেন্স আছে, আর অপরপক্ষ চাইলে এটা ডিসপ্রুভ করতে পারবে। এই ক্ষেত্রে প্রিজাম্পশনটা কেমন, এটাও খণ্ডনযোগ্য প্রিজাম্পশন। তারপরে 3 নম্বরে সেকশন 4-এ 3 নম্বরে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে কনক্লুসিভ প্রুফ। কনক্লুসিভ প্রুফ কি, কোর্ট যখন একটি বিষয়কে অন্য একটি বিষয়ের উপর প্রমাণিত মনে করবে, অর্থাৎ কোন একটা ফ্যাক্ট প্রমাণিত বলে অন্যটাও প্রমাণিত হবে, সেটা হচ্ছে আপনার কনক্লুসিভ প্রুফ। অর্থাৎ আদালত যখন কোন একটা ঘটনা যখন হচ্ছে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে কিংবা হচ্ছে আপনি যেভাবে হোক বিচারের মধ্যে যদি কোনো একটা ঘটনা প্রমাণ করতে পারেন, তাহলে আদালত ধরে নিবে যে অপর ঘটনাটা আর প্রমাণ করার দরকার নাই, ওইটাও কনক্লুসিভলি প্রুফ। অর্থাৎ আপনি যদি এখানে প্রমাণ করতে পারেন যে এই বিষয়টা হচ্ছে এরকম, তাহলে যে সে চুরি করছে বা করে নাই, হ্যাঁ, তো সে চুরি করছে যদি এটা প্রমাণ করতে পারেন, তাহলে ধরে নিবে
যে আপনি ওইটার বলা দরকার নাই যে চুরি করেন নাই, কারণ সে যেহেতু চুরি করছে এটা প্রমাণ করে ফেলছেন, সেক্ষেত্রে এইটাই হচ্ছে কনক্লুসিভ প্রুফ। এখন কনক্লুসিভ প্রুফের বিষয়টা সাক্ষ্য আইনে 3টা ধারায় বলা আছে। 3টা ধারার মধ্যে একটা রিপিল হয়ে গেছে আর 2টা ধারায় 41 আর 112 সাক্ষ্য আইনের 41 এবং 112 ধারায় কনক্লুসিভ প্রুফের বিষয়টা বলা হচ্ছে। একটা ঘটনাকে আপনি প্রমাণ করতে পারলেন, এই ঘটনার উপর ভিত্তি করে অন্য একটা ঘটনা প্রমাণিত, ওইটা আদালত কনক্লুসিভলি প্রুফ ধরে নিবে। যেমন একজন মহিলা যার বৈধ বিবাহ হয়েছে, বৈধ বিবাহ হওয়ার পরে স্বামী ধরেন ওই মহিলাকে তালাক দিল। সেই ক্ষেত্রে তালাক দেওয়ার পরে ওই মহিলার যদি আবার দ্বিতীয়বার যদি বিবাহ না হয়, যদি ওই মহিলার গর্ভে 280 দিনের মধ্যে কোনো সন্তান জন্মগ্রহণ করে, তাহলে আদালত এই সাক্ষ্য আইনের 112 ধারা অনুযায়ী বলে নিবে বা ধরে নিবে যে এটা হচ্ছে ওই যে পূর্বের যে স্বামী ছিল, যেহেতু পরবর্তীতে আর বিবাহ হয় নাই, সেক্ষেত্রে ওইটা হচ্ছে ওই স্বামীর বৈধ সন্তান। এটা হচ্ছে কনক্লুসিভ প্রুফ। অর্থাৎ একজন ব্যক্তি যে বিবাহ বলবৎ থাকা সময়ে বৈধ মানে একজন মহিলার যার হচ্ছে বৈধ স্বামী ছিল, কিন্তু ওই স্বামী যদি তালাক দেয়, সেক্ষেত্রে মহিলা যদি আবার দ্বিতীয়বার বিয়ে না হয়, তাহলে বিয়ে না হলে যদি ওই মহিলার গর্ভে যদি 280 দিনের মধ্যে কোনো সন্তান জন্মগ্রহণ করে, তাহলে ধরে নেওয়া হবে এটা পূর্ববর্তী স্বামীর বৈধ সন্তান। কিন্তু এমনও তো হতে পারে ওই স্বামী বলতে পারে যে যে মহিলাকে আমি তালাক দিলাম ওই মহিলার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না বা সম্পর্ক সৃষ্টি করার কোনো ওয়ে ছিল না। সেক্ষেত্রে যদি ওই লোক ডিফেন্স ক্লেম করে বা ওই লোক যদি বলে এই সন্তান আমার না, স্বামী যদি বলে, সেক্ষেত্রে স্বামীকেই প্রমাণ করতে হবে যে তার ইন্টারকোর্সের কোনো অপশন ছিল না, অর্থাৎ ওই মহিলার সাথে তার ইন্টারকোর্সের কোনো অপশন ছিল না, যে কারণে ওই সন্তান তার বৈধ সন্তান নয়। কিন্তু স্বামী যদি ব্যর্থ হয় প্রমাণ করতে যে ধরেন স্বামী বলল আমি বিদেশে ছিলাম, সুতরাং আমার ওই মহিলার সাথে ইন্টারকোর্সে যাওয়ার কোনো অপশন ছিল না, সেক্ষেত্রে ওই সন্তান আমার না। কিন্তু স্বামী যদি এটা প্রমাণ করতে না পারে, যদি অ্যাক্সেস করার সুযোগ থাকে, সেই ক্ষেত্রে যদি স্বামী প্রমাণ করতে না পারে, তাহলে এই যে 280 দিনের মধ্যে জন্মগ্রহণ করার কারণে এটা যে ওই স্বামীর বৈধ সন্তান, ওইটা আদালত কনক্লুসিভলি প্রুফ ধরে নিবে। অর্থাৎ স্বামী প্রমাণ করতে পারলে হয়তোবা এটা কনক্লুসিভ প্রুফ আর ধরা হতো না, কিন্তু স্বামী যেহেতু প্রমাণ করতে পারে নাই, সেক্ষেত্রে আদালত ধরে নিছে যে এটা তার বৈধ সন্তান। তারপরে একটু খেয়াল করেন, এখানে এই যে কনক্লুসিভ প্রুফের যে প্রিজাম্পশন, সেটাকে বলা হবে অখণ্ডনযোগ্য। অর্থাৎ এই ক্ষেত্রে আপনাকে এটা হচ্ছে ইরিভার্টেবল, অর্থাৎ এটা রিভার্টেবল না, এটা আপনি কোনোভাবেই কোনো সুযোগ দেওয়া হবে না এটা খণ্ডন করার জন্য। কিন্তু এখন স্বামীকে যে সুযোগটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে কনক্লুসিভ প্রুফ ধরার আগেই স্বামীকে সুযোগটা দিচ্ছে। আদালত কনক্লুসিভ প্রুফ ধরার আগেই স্বামীকে সুযোগটা দিচ্ছে যে তুমি প্রমাণ করো যে ওই মহিলার সাথে ইন্টারকোর্স করার তোমার কোনো অপশন ছিল না। যদি এটা প্রমাণ করতে পারো, তাহলে আমরা প্রিজাম্পশনটা করব না। কিন্তু তুমি যদি প্রমাণ করতে ব্যর্থ হও, তাহলে আমরা কনক্লুসিভ প্রুফ এই প্রিজাম্পশনটা করে ফেলবো, এবং এই করে ফেলার কারণে পরবর্তীতে আপনাকে আর কোনো কিছু অপশন দেওয়া হবে না যে আপনি সেটা ডিসপ্রুভ করেন। তারপরে দেখেন, পার্টিকে ডিসপ্রুভ করার কোনো অপশন দেওয়া হবে না। কোথায় বলা আছে বা কোন ক্ষেত্রে? কনক্লুসিভ প্রুফের ক্ষেত্রে। কনক্লুসিভ প্রুফের ক্ষেত্রে পার্টিকে ডিসপ্রুভ করার কোনো অপশন দেওয়া হবে না। এটা হচ্ছে প্রিলিমিনারি পার্ট বা সেকশন 1 থেকে 4 পর্যন্ত, সাক্ষ্য আইনের সেকশন 1 থেকে 4 পর্যন্ত প্রিলিমিনারি পার্টে বলা আছে।